সুন্দরী একটা ফুলপরী জন্মের পরে প্রথম হ্যান্ডসাম যুদ্ধের রাজাকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। সে সব সময় রাজার পিছু পিছু ঘুরঘুর করত, অনেক কিউট কিউট কাজ করত, কিন্তু রাজা বিরক্ত বোধ করে। এমন চলতে চলতে কখন যেন সে তাকে একটু পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু একদিন যখন সুন্দরী ফুলপরী নিজের কাল্টিভেশন করার সময় অনেক আহত হয়ে যায়, তখন তাকে বাঁচাতে গিয়ে রাজাও নিজের শরীরের রক্ত ব্যবহার করে। এ কারণে তাকে পৃথিবীতে চলে যেতে হয় কাল্টিভেশনের জন্য। সুস্থ হবার পরে ফুলপরীও রাজার পিছু পিছু পৃথিবীতে চলে যায়। সেখানে তাদেরকে 3টা জীবন পার করতে হবে। এমন সময় তারা দুজন একে অন্যকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলে, আর একই সঙ্গে অনেক কষ্টও পেতে হয় তাদের দুজনকেই। কিন্তু এই সব কিছু শেষে যখন তারা পুনরায় স্বর্গে ফিরে আসে, তখন ফুলপরী আর রাজাকে চিনতে পারছিল না। কিন্তু ততদিনে রাজা তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। এই মুভিটি অনেক সুন্দর, তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই দুইজন সুদর্শন ছেলেকে দেখি। তারা দুজন হেভেনে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে সুন্দর একটা বাগান ছিল। এখানে একটা ছেলে বাইজি নামের একটা ছেলেকে বলছিল সে যদি 3বার পৃথিবীতে গিয়ে কাল্টিভেশন করে ফিরে আসতে পারে, তাহলে তাকে আর হেভেনের ইম্পেরিয়র হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মানে সে এখন যুদ্ধের রাজা, এর পরবর্তীতে সে কাল্টিভেশন করে হয়ে যাবে হেভেনের রাজা, মানে সবচেয়ে উচ্চ পদমর্যাদাপূর্ণ হয়ে যাবে সে। যতক্ষণ না সে কাল্টিভেশনের জন্য রওনা দেবে, ততক্ষণ তারা এখানেই রেস্ট করতে চাইছিল। তাদের কথার মাঝেই হঠাৎ করে একটা ফুলের গাছ উড়ে এসে অনেকগুলো পাপড়ি থেকে একটা সুন্দরী মেয়ের জন্ম হয়। এই মেয়েটির নাম হলো চিয়াংগুয়ান। যুদ্ধের রাজা বাইজিকে প্রথম দেখাতেই সে একদম ক্রাশ খেয়ে যায়। সে তার কাছে গিয়ে তাকে ভালোভাবে দেখতে থাকে আর বলতে থাকে, ওয়াও কি হ্যান্ডসাম দেখতে তুমি। তখনই পাশের ছেলেটি বলে ওঠে সে শুধু হ্যান্ডসামই নয়, তার অনেক শক্তি। সে এখন পর্যন্ত সবগুলো দেবতাদের মধ্যে শক্তিশালী। সে চাইলে তোমাকে কাল্টিভেশন শিখিয়ে সামান্য ফুল থেকে পরি বানিয়ে দিতে পারে। চিঙ্গুয়ান যখন রাজার সঙ্গে আবারও গায়ে পড়ে কথা বলতে যায়, তখন সে ওখানে থেকে চলে যায়, আর চিঙ্গুয়ানও তার পিছু পিছু যেতে থাকে। সে তাকে বলে, আমি আপনাকে কি বলে ডাকবো? বাইজি গড বলবো নাকি ভাইয়া বলবো? বাইজি তাকে বলে, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে। সে অনবরত তার পিছু করছিল জন্য বাইজি বিরক্ত হচ্ছিল। সে তাকে বলে, তুমি কি আমাকে পরি হতে সাহায্য করবে প্লিজ? আমি পরি হতে চাই, আর তোমার মতো শক্তিশালীও হতে চাই। তখন সে তাকে বলে, তোমার দ্বারা এটা হবে না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এভাবেই অনেকগুলো দিন পার হয়ে যায়, প্রায় 1 বছর হয়ে যায়। তারপরেও চিঙ্গুয়ান এখনো তার পিছু করে তার কাছে থেকে পরি হওয়ার টেকনিক শেখার জন্য। কিন্তু সে সব সময় ওই মেয়েটির কাছে থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু একদিন হঠাৎ করে তাদের দুজনের আবারও দেখা হয়ে যায়। চিঙ্গুয়ান এবার তাকে ধরেই ফেলে, আর এমন ভাবেই ধরে যে সে তার উপরে পড়ে যায় এবং তাদের দুজনেরই কিস হয়ে যায়। এরপর থেকে বাইজি তাকে চাইলেও ইগনোর করতে পারতো না। সে যখনই একটু কাল্টিভেশন করতে বসতো, বাইজি এসে তার সঙ্গে কথা বলতে চাইতো, তার কাছে থেকে বিভিন্ন ধরনের টেকনিক এবং পাওয়ার শিখতে চাইতো। সেই দিন বাইজির জন্য সে একটা পিচ ফল নিয়ে এসেছিল উপহার হিসেবে। কিন্তু এটা দেখেও তার মন গলে না। সে তাকে বলে, তুমি এখনো কাল্টিভেশন করার যোগ্য নও। কিন্তু চিঙ্গুয়ান বলে, আমি জানি কিভাবে কাল্টিভেশন করতে হয়, আমি আপনাকে আজকে দেখাবো। যখন তার মাস্টার অর্থাৎ বাইজি ধ্যানে মগ্ন ছিল, তখন সে দেখতে পায় আকাশে অনেক বজ্রপাত হচ্ছে। এজন্য সে আকাশের উপরে উঠে যায়। মেঘের মাঝে দিয়ে যে বজ্রপাতগুলো আসছিল সে ওগুলোকে রোধ করার চেষ্টা করছিল এবং পারছিল। এজন্য সে খুশি হয়ে ভাবতে থাকে, এটা দেখে নিশ্চয়ই বাইজি অনেক খুশি হয়ে যাবে আর তাকে কাল্টিভেশন শেখাবে। কিন্তু হঠাৎ করে সেই বজ্রপাতের পরিমাণ অনেক দ্রুত এবং অনেক বেশি হতে শুরু করে, যেগুলোকে সে সামলাতে পারছিল না। তার অনেক কষ্ট হচ্ছিল। নিচে থেকে বাইজি এত শব্দ শুনে উপরের দিকে তাকিয়ে বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এদিকে চিঙ্গুয়ান সেই বজ্রপাতগুলো রোধ করতে করতে এমন অবস্থা হয়েছে যে সে প্রায় মারাই যেত। কিন্তু ঠিক তখনই সেখানে বাইজি এসে তাকে বাঁচিয়ে নেয়। সে তার আসল ফিনিক্স পাখির অবতার নেয়। কিন্তু ততক্ষণে চিয়াংগুয়ান এতটা পাওয়ারলেস হয়ে গিয়েছিল যে সে আবারও সেই ফুলে পরিণত হয়ে যায়। তখন বাইজি চিয়াংগুয়ানের নেতিয়ে পড়া ফুল গাছটা লাগিয়ে দেয়। বাইজি এতদিন তাকে এত ভালোভাবে ট্রিট করেছে, এটা ভেবেই সে তাকে বাঁচায়। সে নিজের শরীরের রক্ত দিয়ে তাকে বাঁচায় এবং সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই চিয়াংগুয়ান আবারও আগের মতো মানুষের রূপে চলে আসে, তার কাল্টিভেশন ফিরে আসে। তখন তো সে ভীষণ খুশি হয়ে যায়, আর তার এটাও মনে পড়ে যে বাইজি তাকে বাঁচিয়েছিল। এজন্য সে দৌড়ে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু ততক্ষণে বাইজি সেখানে থেকে কোথাও উড়ে চলে গিয়েছে। সে বাইজির বন্ধু মিংকে জিজ্ঞাসা করে যে বাইজি কোথায় গিয়েছে। তখন মিং বলে সে পৃথিবীতে গিয়েছে। আসলে সে এখানে উদ্দেশ্য নিয়ে এসেছিল, যেহেতু এখানে থেকে পৃথিবীতে যাওয়ার পথ কাছে, এজন্য সে এখানে এসেছিল এবং কিছুদিন বিশ্রাম নিয়েছিল। এখন সে পৃথিবীতে গিয়ে 3বার জন্ম নেবে এবং 3বার জন্মের স্বাদ উপভোগ করবে। সেখানে গিয়ে তাকে ভালোবাসা, ঘৃণা এবং দুঃখ কষ্ট অনুভব করে আসতে হবে। তারপরেই সে সুপ্রিম গডে পরিণত হতে পারবে।
ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড OREXPL ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জমা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্ট লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ফেলুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড OREXPL ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত। পৃথিবীতে গিয়ে যে বাইজিকে কষ্ট সহ্য করতে হবে এটা শুনে তার আর ভালো লাগছিল না। চিয়াঙ্গু তখন মিংকে বলে, আমিও সেখানে যেতে চাই, আমি ওনাকে কষ্ট পেতে দেব না, আমি পৃথিবীতে গিয়ে ওনাকে সাহায্য করতে চাই, উনি আমার জীবন বাঁচিয়েছে, এইটুকু সহযোগিতা তো আমি ওনার করতেই পারি। তখন মিং তাকে বলে, কিন্তু এটা সম্ভব নয়, কারণ তোমার ফুলে মাত্র 3টা পাপড়ি আছে। এখন তুমি যদি 3টা জীবন অতিবাহিত করতে চাও, 2টা জীবন তুমি ভালোই অতিবাহিত করতে পারবে, কিন্তু 3বারের বার তুমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে, এমনকি তোমার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে বলে, আমি যেতে চাই, যেভাবেই হোক। তখন মিং তার কথা শুনে আর তাকেও পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপরে আমরা পৃথিবীর সিন দেখি। এখানে একটা মেয়ে ছিল। এই মেয়েটি এবং তার দলের লোকেরা ভূত, প্রেত, আত্মা, ডিমনদেরকে ধরার কাজ করে, মানে তারা ছিল মাস্টার। এই মেয়েটির নাম হলো লিন ইউ, আর তার সঙ্গে আমরা বাইজিকেও দেখতে পাই। তারা দুজন একসঙ্গেই বড় হয়েছে। এটা হলো লিন ইউর বাবা এবং বাইজির মাস্টার। তারা সবাই এখানে ডিমন রানীকে খুঁজতে এসেছিল, কিন্তু তারা খুঁজে না পেয়ে সেখানে থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই দেওয়ালের ওপাশে ডিমন রানীকে, যে ছিল চিয়াংগুয়ান। সেই দিন রাতে কিছু লোকেরা একটা মেয়েকে বউ সাজিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। সেই দিকে দিয়ে যাওয়ার সময় বাইজি আর লিনিউ এই দৃশ্য দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। বাইজি দেখতে পায় সেখানে একটা মেয়েকে চোখ এবং হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। চিংগুয়ানের চোখের কাপড়টা সরে যাওয়া মাত্রই সে বাইজির দিকে তাকায়। তখনই বাইজির কেমন যেন একটা ফিল হয়, যেন সে তাকে চেনে। এজন্য সে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য তাদের সামনে চলে যায়। এই লোকটা ডিমন ক্ল্যানের সদস্য ছিল, আর এই মেয়েটিকে ডিমনের ব্রাইড হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে ডিমন কিং এর সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে। এসব কিছু শুনে লিন ইউ এর ভালো লাগে না। সে বাইজিকে বলে চলে যেতে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, তাদের সঙ্গে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে সে আবারও চিংগুয়ানের কাছাকাছি চলে যায়। এটা দেখে লিন ইউ এর একেবারেই ভালো লাগছিল না। এখন সে তাদের দুজনকে দূরে সরিয়ে দেয়, আর সেখানে থাকা একটা ডিমন বসের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই লোকটা ভীষণ পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও বাইজি তাকে হারিয়ে দেয় আর সে ওখানে থেকে চলে যায়। এখন সে চিংগুয়ানকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে, তার বাড়ি কোথায়, তার নাম কি। তখন সে অসহায়ের মতো বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একেবারেই একা। আপনি আজকে আমাকে বাঁচিয়ে যেই উপকারটা করলেন, এই উপকার শোধ করার মতো কোনো কিছুই আমার কাছে নেই, শুধুমাত্র একমাত্র উপায় ছাড়া আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করতে পারি। তখন লিন ইউ অনেক রেগে যায় আর বলে, এই মেয়েটিকে আমার একদমই পছন্দ হচ্ছে না, দ্রুত মাউন্টেনে ফিরে চলো। তখন সে কান্নার অভিনয় শুরু করে। এটা দেখে বাইজির মন গলে যায় আর সে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তিনজনই সকালে মাউন্টেনে পৌঁছে যায়। এত সুন্দর প্রাসাদ দেখে তো চিংগুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। এখন তারা দুজনই প্রাসাদে চলে যায়। রাতে লিন ইউ তার ভাই বাইজিকে বলছিল সে যেন তার সঙ্গে করে নিয়ে আসা সেই মেয়েটিকে মাউন্টেন থেকে বের করে দেয়। লিন ইউ তখন গোসলখানায় বাইজির জন্য সুন্দরভাবে বাথটাব সাজাচ্ছিল গোলাপের পাপড়ি দিয়ে। সেই কথাগুলো শুনতে পায়। যখন সে বুঝতে পারে রুমের ভেতরে বাইজি প্রবেশ করছে, তখন সে দৌড়ে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। বাইজি সেখানে আসে গোসল করার জন্য, আর এই ফুলের পাপড়ি দেখে একটু অবাক হয়। তখনই পাশে চিংগুয়ানের পায়ের আওয়াজ পেয়ে সে ওখানে চলে যায়, আর তাকে দেখে চিংগুয়ান ভয়ে পড়ে যাচ্ছিল দেখে সে তাকে ধরে ফেলে। বাইরে থেকে এই সব কিছু আবার লিনিউ দেখে ফেলে। তার তো ভীষণ রাগ হয়, আর সে মনে মনে ভাবতে থাকে এই মেয়েটিকে কোনো না কোনো ভাবে এখানে থেকে সরাতেই হবে। বাইজিও এখন চিংগুয়ানকে বলে সে যেন সাবধানে থাকে আর তারা তো আশেপাশে ঘুরঘুর না করে। এরপর পরদিন যখন তারা দুজন মিলে একটা ফরবিডেন এরিয়াতে যায়, মানে একটা নিষিদ্ধ জায়গা যেখানে সবাই যেতে পারবে না, বাইজি একটা চাবির সাহায্যে সেই দরজা খুলে। এই দরজাটা অনেক ভালোভাবে সুরক্ষিত অবস্থায় রাখা ছিল, মানে এই দরজার উপরে নিশ্চয়ই কোনো কিছু আছে। তখনই সেখানে লিনিউ চিংগুয়ানকে দেখতে পায়। এটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়। লিনিউ অনেক রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি জানো না এখানে কারো আসা নিষেধ। সে বাইজিকে বলে সে যদি এভাবেই মেয়েটিকে প্রশ্রয় দিতে থাকে তাহলে সে তার বাবাকে বলে দেবে। তখন বাইজি একটু চিংগুয়ানকে ভালোভাবে বুঝিয়ে বলে যে এভাবে তার যেখানে সেখানে ঘোরাফেরা করা যাবে না। চিংগুয়ান অনেক ঘাবড়ে গিয়ে ইমোশনাল হয়ে তাকে বলতে থাকে, আমি ইচ্ছে করে এখানে আসিনি, আমি আসলে তোমার
তোমার পিছু করতে করতে এখানে চলে এসেছি। এত বড় প্রাসাদে তো আমার পরিচিত কেউই নেই, তাই আমি তোমাকে পিছু করছিলাম। এটা শুনে সে আর তাকে বেশি কিছু বলে না। তখনই সেখানে একজন সৈনিক এসে জানায় তাদের দুজনকেই মাস্টার দ্রুত তলব করেছে। যখন তারা বাহিরে যায় তখন দেখতে পায় সেখানে একটা সম্ভ্রান্ত পরিবারের নান গং জুন নামের লোক এসেছে বাইজির বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে। তিনি অনেক রেগেছিলেন তার উপরে, কারণ সে ঘোস্ট ব্রাইডকে এখানে নিয়ে চলে এসেছে। সে বাইজিকে বলছিল সেই মেয়েকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু বাইজি সাফ না করে দেয়ার বলে ওই মেয়েকে কিছুতেই সে তাদের হাতে তুলে দেবে না। তখন তিনি রেগে বলে, ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, তাহলে তুমি আমার ছেলেকে কেন মেরেছো? এটার বিচার করতেই হবে। তখন মাস্টার বলে, অবশ্যই আমি এটার বিচার করব। তাকে আমি এক্ষুনি 3 বার চাবুকাঘাত করব, আর 15 দিনের জন্য আমি তাকে সাসপেন্ড করলাম। এটা বলে মাস্টার ওই লোকটার সামনেই তাকে 3 বার চাবুকাঘাত করে, যার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। চিংগুয়ানও সেখানে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। রাতে সে তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল। সে কান্না করতে করতে বাইজিকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার জন্য এত কষ্ট সহ্য করলে? সে বলে, যদি আমি এই চাবুকের আঘাত না নিতাম তাহলে ওরা তোমাকে সঙ্গে করে নিয়ে যেত। তখন চিনগুয়ান কান্না করছিল আর বলছিল, আমার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি আপনার এত ঋণ কিভাবে শোধ করব। তখন সে তাকে সান্ত্বনা দেয়। সেই সময় চিংগুয়ান তাকে বলে, আপনি চাইলে আমি আপনাকে ডিমন কিং ধরতে সাহায্য করতে পারি, তাহলে মাস্টার আপনার উপরে খুশি হয়ে যাবে। কিন্তু সে তাকে রিস্ক নিতে বারণ করে, কারণ সে পাওয়ারফুল নয়, সাধারণ একজন মানুষ। সে যদি তার সঙ্গে ডিমন কিংকে ধরতে যায় তাহলে সে বিপদে পড়ে যাবে, এজন্য সে তাকে সঙ্গে নিতে চায় না। পরদিন রাতে যখন সে ডিমন কিংকে ধরতে যায় তখন বাইজি সেখানে পালকি দেখে মনে করে ডিমন কিং হয়তো আবারও কোনো মেয়েকে ধরেছে তার ব্রাইড বানানোর জন্য। কিন্তু তখনই সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং চিংগুয়ান। সে তাকে না জানিয়েই এখানে চলে এসেছে। তখন সে তাকে বলে, তুমি এখানে কেন এলে? তাদের কথার মাঝেই তারা ডিমন কিং এর আওয়াজ পায় এবং ডিমন কিং তাদের সামনে চলে আসে। ডিমন কিংকে ধরতে তারা একটা গোলক ধাঁধার মধ্যে প্রবেশ করে। এর ভেতরে প্রবেশ করে তারা কিছুতেই বের হতে পারছিল না, কারণ এটা ডিমন কিং এরই একটা ফাঁদ ছিল। এটা শোনার পরে চিংগুয়ান তাকে বলে, আমি জানি এখানে থেকে কিভাবে বের হতে হবে। চিংগুয়ান তাকে বলে দেয় যে এখানে থেকে বের হবার পথ কোথায়। এটা শুনে তখন বাইজি অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? চিংগুয়ান তখন তাকে বলে, আমার বাবা আমাকে শিখিয়েছে কিভাবে এই সব গোলকধাঁধা থেকে বের হতে হয়। তিনি অনেক বেশি দূরদর্শী ছিলেন। এটা শুনে বাইজি তার কথা বিশ্বাস করে নেয় এবং তার কথা মতো সেখানে থেকে বেরিয়ে আসে। ডিমন কিং তাদের দুজনকে এই গোলকধাঁধা থেকে বের হতে দেখে অবাক হয়ে বলে, বিষয়টি তো দেখছি খুবই ইন্টারেস্টিং। আজ পর্যন্ত এখানে থেকে কোনো মানুষ বের হতে পারেনি, আর তোমরা এত সহজে বেরিয়ে গেলে। এখন বাইজি এবং ডিমন কিং এর সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। ডিমন কিং এর সঙ্গে বাইজি বেশ ভালোই ফাইট করছিল। এক পর্যায়ে সে তাকে বেশ ভালো মতো আহত করে দেয়। তখন ডিমন কিং তার শেষ চাল চালে। সে এমন বড় একটা আঘাত করে যেটা রোধ করার জন্য চিংগুয়ান তার সামনে চলে আসে, আর সে অনেক আহত হয়ে যায়। সেই সময় বাইজি ডিমন কিংকে প্রচন্ড আঘাত করে আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। বাইজি তখন চিংগুয়ানকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু চিংগুয়ান এতটা আহত হয়ে পড়েছিল যেটা দেখে সে কান্না করে ফেলে। সে তাকে একটা ফার্ম হাউসে নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। তখনই অদ্ভুত একটা গন্ধ তাদের দুজনেরই নাকের ভেতরে যায়, যে কারণে তারা দুজনে অস্থির হয়ে ওঠে আর একে অন্যকে কিস করতে শুরু করে। বাইজি বুঝতে পারে এটা নিশ্চয়ই প্ল্যান করে এখানে কেউ রেখেছে। সঙ্গে সঙ্গে সে মোমবাতিটা অফ করে দেয়। এরপরে সে চিংগুয়াংকে জড়িয়ে ধরে বলে, তুমি ভয় পেও না, আমি সবসময় তোমার সাথে আছি। এভাবেই তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন চিংগুয়ানের জ্ঞান ফিরে আসে তখন বাইজি তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তার কাছে মাফ চেয়ে বলে, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম কারণ তুমি অনেক দুর্বল ছিলে। চিংগুয়ান তখন হেসে বলে, আমি একটুও মাইন্ড করিনি, কারণ আমি আপনাকে অনেক পছন্দ করি। বাইজি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি আমাকে কেন পছন্দ করো? তখন সে বলে, কারণ এই পুরো পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি আমার উপরে দয়া দেখিয়েছেন। আপনার মতো ভরসার মানুষ আমার জীবনে এর আগে আর কখনো আসেনি। আর আপনাকে যখন আমি প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতেই আপনার প্রতি কেমন যেন একটা টান অনুভব করেছি। এরপর থেকে আমি আপনার কাছে থেকে একদমই দূরে থাকতে পারি না। এটা শুনে সে হেসে ওঠে আর অনেক খুশিও হয়ে যায়। বাইজি তখন বলে, আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। তখন চিংগুয়াং তাকে কিস করে দেয়। তখন তারা দুজনই একে অন্যের ভালোবাসা প্রকাশ করে এবং একে অন্যকে কিস করে। পরদিন সকালে তারা দুজন আবারও মাউন্টেনে ফিরে যায়। তাদের দুজনকে দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং স্বাগতম জানায়। বাইজি ডিমন কিংকে মেরে ফেলেছে এটা শুনে তারা তাকে কংগ্রাচুলেশনস জানায়। আর লি নিউ তার সঙ্গে চিংগুয়াংকে দেখে একদমই খুশি হয় না। সে রেগে বলে,
তুমি তার সঙ্গে কি করছো? বাইজি বলে সে তাকে কাজে অনেক সাহায্য করেছে। আর লিনিউ কি তার কাজটা করেছিল যেটা সে তাকে দিয়েছিল? ডিমন মাস্টারকে ঠিকমতো খাবার পানি দিয়েছে? তখন সে বলে না, আমি তাকে দেইনি। এটা শুনে বাইজি একটু রেগে তাকে বলে তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? তখন সে অনেক রেগে বলে এই চিংইউকে তো তুমি কখনো কিছু বলো না, আর আমাকে কেন বলো? আমি আজকেই বাবাকে বলে তাকে এখানে থেকে বের করিয়ে দেব। তখন বাইজি তাকে বলে সেটা আর করতে হবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে বিয়ে করব। এটা শুনে তো লিংইউ অনেক বেশি রেগে যায়। সে তাদেরকে মাস্টারের সঙ্গে দেখা করতে দিতে যেতে চাইছিল না, কিন্তু তারা জোর করে যেতে চাইলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল আর হঠাৎ করেই পড়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তাকে অসুস্থ দেখে তারা সবাই টেনশনে পড়ে যায় আর মাস্টারকে ডাকে। মাস্টার তার মেয়েকে চেক করে এবং বাইরে এসে বাইজিকে বলে সে যেহেতু তার সবচেয়ে প্রিয় শিষ্য, তাই তার মেয়েকে যেন বাইজি একটু ভালোভাবে দেখাশোনা করে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। তখন বাইজি তার মাস্টারের কথা ফেলতে পারে না। যখন সে রুমে গিয়ে লিনিউকে শক্তি দিয়ে জাগানোর চেষ্টা করছিল, তখন আমরা দেখতে পাই লিনিউ আসলে অতটা আহত হয়নি, আর সে তাদের দুজনকে বাধা দেওয়ার জন্যই তখন ইচ্ছে করে নিজেকে আঘাত করেছিল। এখন সে বাইজিকে কাছে পেয়ে তার সঙ্গে জোরাজোরি শুরু করে আর তাকে সিডিউস করতে থাকে। ঠিক সেই সময় সেখানে চিংগুয়ান চলে আসে। তাদের দুজনকে এই অবস্থায় দেখে সে তো রেগে চলে যায়। তখন বাইজিও তার পিছু পিছু যায় তার রাগ ভাঙানোর জন্য, কিন্তু সে অনেক রেগে ছিল। বাইজি তাকে বোঝানোর চেষ্টা করে একটু আগে সে যা দেখেছে সেটা সত্যি নয়, কিন্তু চিংগুয়ান অনেক বেশি রেগেছিল, সে ওখানে থেকে চলে যেতে চাইছিল। বাইজি তাকে জড়িয়ে ধরে বলে সে আসলে লিন ইউকে সুস্থ করার চেষ্টা করছিল, আর সেই সময় সে তাদের দুজনকে এভাবে দেখেছে। সে তার রাগ ভাঙানোর চেষ্টা করে, তবুও যখন সে তার কথা শুনে না, তখন বাইজি তাকে কোলে করে নিয়ে রুমে চলে যায়। সে তাকে হিংসা করতে বারণ করে আর বলে আমি শুধুমাত্র তোমার, এটা তুমি জেনে রাখো। এটা বলেই সে তাকে কিস করে। তখন সে তাকে বলে তুমি অনেক বদমাইশ হয়ে গেছো। বাইজি বলে ঠিকই ধরেছ, তোমার পাশে থাকলে আমি একদম ঠিক থাকতে পারি না। ঠিক তখনই তাদের দরজায় এসে লিং ইউ অনবরত নক করতে শুরু করে আর তাকে বেরিয়ে আসতে বলে, কিন্তু বাইজি তার কোনো কথাই শোনে না। বরং সে চিংগুয়ানের রাগ ভাঙানোর জন্য তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে তাকে আবারও কিস করে। এরপরে চিংগুয়ান যখন দরজা খুলে বাইরে বের হয়ে আসে, তখন তার ঠোঁট দেখেই লিনিউ বুঝতে পেরে যায় যে একটু আগে কি ঘটেছে। সে তো অনেক রেগে যায়। পরদিন সকালে যখন লিনিউ আর তার সাথী মিলে সেই ফরবিডেন জায়গায় যাচ্ছিল খাবার নিয়ে, তখন সে তাদেরকে বলে আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তখন লিনিউ বলে কোনো প্রয়োজন নেই। তখন সে বলে তুমি চাইলে তোমার বদলে খাবারটা আমিও ডেলিভার করে দিতে পারি। এটা শুনে সে প্রথমে রাজি না হলেও একটু পরে তার মাথায় কি যেন আসে, আর সে চিংগুয়ানকে বলে ঠিক আছে তুমি তাহলে খাবারটা ডেলিভার করে দাও। এটা বলে সে তাকে ওই চাবিটা দিয়ে দেয়। এটা পেয়ে কেন যেন চিংগুয়ান মনে মনে খুশি হয় আর সেখানে থেকে চলে যায়। এর পরবর্তীতেই একজন শিষ্য এসে মাস্টারকে খবর দেয় চিংগুয়ান সে নিষিদ্ধ জায়গায় আটকা পড়েছে। এটা শুনে তো মাস্টার অনেক অবাক হয়ে বলে কিন্তু সে ওখানে গেল কিভাবে? যখন তারা সবাই সেখানে যায়, চিংগুয়ান ভেতরে অজ্ঞান অবস্থায় আটকে ছিল আর এটার চাবিও তার কাছেই ছিল, এজন্য তারা দরজা খুলতে পারছিল না। বাইজি সেখানে এসে নিজের প্রাণ বাজি রেখে সেই দরজার লক খুলে ফেলে। সে বেশ আহত হয়ে যায় আর ভেতরে গিয়ে দেখতে পায় চিংগুয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সেখানে থাকা ডিমন মাস্টারের সামনে থেকে তাকে বের করে নিয়ে আসা হয়। লিনিউ যে কিনা চিংগুয়ানকে ইচ্ছে করে সেই চাবিটা দিয়েছিল সে অস্বীকার করে। সে বলে চাবিটা নাকি চিংগুয়ান তার কাছে থেকে চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু এটা শুনে বাইজি বলে এমনটা তো হতেই পারে না, কারণ চাবি সবসময় তোমার কাছে থাকে, তাহলে তোমারই জানার কথা কিভাবে সে ওই কক্ষে পৌঁছালো। তখনই পাশে থেকে একজন বলে ওঠে বাইজি ঠিকই বলেছে, সেই সময় আমি লিনিউর সাথেই ছিলাম আর সে নিজের হাতেই চিংগুয়ানকে সে রুমের চাবি দিয়েছে। এটা শুনে মাস্টার তার মেয়ের উপরে একটু রেগে যায়, কিন্তু তিনি তার মেয়েকে কিছুই বলেন না। তিনি এখন বাইজিকে বলেন যেহেতু আমার মেয়ে ভুল করেই ফেলেছে, তাহলে হয়তো আমি তাকে অ্যান্টিডোট দিয়ে দিতাম, কিন্তু সে যেহেতু আমাদের এই মাউন্টেনের নয়, আমাদের গ্রুপের সদস্য নয়, তাই তাকে আমি অ্যান্টিডোট দেব না। এটা বলে তিনি চলে যাচ্ছিলেন। তখনই বাইজি কান্নায় ভেঙে পড়ে, মাস্টারকে রিকোয়েস্ট করে বলে তাহলে আমার কাছে আর কোনো উপায় নেই, আমি তাহলে চিংগুয়ানকে বিয়ে করতে চাই। এই একটাই পদ্ধতি তাকে আমাদের এই সেক্টরের সদস্য বানানোর, তাহলে তো আপনি তাকে অ্যান্টিডোট দেবেন। তার এই কথা শুনে মাস্টার প্রচন্ড রেগে যায় আর তাকে অনেক মারতে শুরু করে। তিনি তাকে বলে তুমি বলো তুমি কি আমার বিরুদ্ধে যেতে চাও? তুমি যদি এমনই করো তাহলে এই সদস্যের রাজা আমি তোমাকে বানাবো ভেবেছিলাম, কিন্তু তোমাকে আমি আর এখানকার মাস্টার বানাবো না। তুমি কি সেই পদ হারাতে চাও? তখন সে বলে হ্যাঁ, তারপরেও আমাকে অ্যান্টিডোট দিন। মার খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তখন মাস্টার আর তাকে মারে না, সবাই তাকে দেখে কষ্ট পায়। মাস্টার এবার তাকে অ্যান্টিডোট দিয়ে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে ওই অ্যান্টিডোট নিয়ে গিয়ে চিয়াংগুয়ানকে খাওয়ায়, যার কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে আর সে সুস্থ হয়ে যায়। তাকে সুস্থ দেখে বাইজি ভীষণ খুশি হয়ে যায়। চিয়াংগুয়ান তাকে একটু অসুস্থ দেখে বলে তোমার কি হয়েছে? তখন বাইজি বলে কিছুই হয়নি।
তখন সে একটু ইমোশনাল হয়ে তাকে বলে, তুমি কেন আমাকে এত পছন্দ করো আর আমাকে কেন এত দয়া করো? বাইজি বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, এটা কি তুমি বোঝো না? কিছুদিনের মধ্যে তুমি আমার ওয়াইফ হয়ে যাবে, কাল থেকে তুমি হয়ে যাবে আমার জীবন সঙ্গী। এটা শুনে তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে। তখনই আমরা দেখতে পাই চিয়াংগুয়াং এর চোখে কেমন একটা লাল আলো জ্বলে ওঠে। পরদিন তাদের দুজনের বিয়ে হয়ে যায়। সেদিন রাত তারা দুজন সবচেয়ে আনন্দে কাটায়। তারা দুজন ভীষণ খুশি ছিল। রাতে যখন বাইজি ঘুমিয়ে পড়ে তখন চিয়াংগুয়াং ঘুম থেকে উঠে যায় আর বাইজির পকেট থেকে সে ওই ফরবিডেন এলাকার চাবিটা নিয়ে নেয়। এরপর সে বাইজির দিকে তাকিয়ে ভাবতে থাকে, সে যদি এই সেক্টরের না হতো তাহলে তারা দুজন কত সুখে থাকতে পারত, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। এটা বলেই সে ওই চাবি নিয়ে চলে যায় আর সেই নিষিদ্ধ এলাকায় গিয়ে সেই রুমের গেটটা খুলে ফেলে। গেট খুলে সে ভেতরে প্রবেশ করে আর ডিমন মাস্টারকে সে বাবা বলে ডাকে। চিং হুয়ান সেই ডিমন রাজার কাছে এসে বাবা বলে ডাকে। আসলে চিং হুয়ান আর কেউ নয়, বরং এই লোকটার মেয়ে ছিল, অর্থাৎ সে ছিল ডিমন রাজকন্যা, যে কিনা এই ক্ল্যানে এসে ইচ্ছে করে এতদিন অভিনয় করেছিল। বাইজির মন জয় করে এখানেই থাকছিল যেন সে তার বাবাকে এখানে থেকে মুক্ত করতে পারে। আসলে এই সব কিছুই ছিল তাদের প্ল্যানের অংশ। লাস্ট টাইম সে যখন তার বাবার রুমে প্রবেশ করেছিল তখন সে তার বাবার সঙ্গে কথা বলেছিল আর তার বাবাকে এখানে থেকে মুক্ত করার চেষ্টা করেছিল ওই দিনই, কিন্তু সে তার বাবাকে এখানে থেকে মুক্ত করতে পারেনি, কারণ এই কক্ষে এমন এক ধরনের ধোঁয়া ছড়ানো হয় যেই ধোঁয়ার কারণে তার বাবার সমস্ত শক্তি সিল হয়ে গিয়েছে। এই ঔষধের অ্যান্টিডোট যতক্ষণ না সে গ্রহণ করবে ততক্ষণ সে এখানে থেকে যেতেও পারবে না আর বাঁচতেও পারবে না। এজন্য চিং হুয়ান ইচ্ছে করে সেই পয়জনের হালকা গন্ধ নেয় আর অজ্ঞান হয়ে থাকার ভান করে, যেটা দেখে বাইজি তার জন্য কান্নাকাটি করে সেই ঔষধ নিয়ে আসে এবং তাকে খাওয়ায়, কিন্তু সে কৌশলে ওই ঔষধটা নিজের মুখ থেকে বের করে নেয় আর এখন সে ওই ঔষধ নিয়ে সে তার বাবাকে দেয় আর তার বাবাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয়। এখন তার বাবা তাকে জানায় সে এখানে দীর্ঘদিন থাকার কারণে কুমফু ভুলে গিয়েছে। এই মাউন্টেনের শত শত সদস্য আছে আর তারা শুধুমাত্র 2 জন, এজন্য এখানে থেকে বের হওয়া তাদের জন্য এত সহজ হবে না। চিং হুয়ান তার বাবাকে বলে, আমি আপনাকে আমার নিজের জীবনের বিনিময়ে হলেও বাঁচাবো। তখন তার বাবা তাকে বলে, আমি এত কষ্ট করে তোমাকে বড় করেছি মেরে ফেলার জন্য, তবে তোমার যে বরফের পাওয়ার আছে সেটা আমাদেরকে এখানে থেকে বের হতে সাহায্য করতে পারে। এটা বলে সে নিজের মেয়েকে সেখানে নিয়ে বসায় আর চিং হুয়ানের ভেতরে থাকা সেই বরফের পাওয়ার জাগ্রত করে দেয়, যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। এবার সে তার বাবাকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে আসে। যখন তারা চলে যাচ্ছিল তখনই বাইজি তাদের সামনে চলে আসে। চিং হুয়ানের বাবা তাকে বলে সে যেন তার সঙ্গে লড়াই করে, কিন্তু সে বলে, আমি তাকে মারতে পারবো না বাবা, কারণ সে আমার হাজবেন্ড আর আপনার জামাই। বাইজি এখন তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তখন সে বলে, আমি হলাম নি চিং হুয়ান, আমি হলাম সেই ডিমন রাজকন্যা যাকে তোমরা খুঁজছিলে। বাইজি তখন হেসে বলে, যাক, অন্তত তুমি তোমার নামটা তো সঠিক বলেছো, বাকি সবই তো মিথ্যে বলেছো আমাকে। সে তাকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন তাকে আর তার বাবাকে এখানে থেকে যেতে দেয়, কিন্তু সে তাদেরকে যেতে দিচ্ছিল না। বিশেষ করে বাইজি এত বড় একটা ধোঁকা পাওয়ার পরে বারবার চিং হুয়ানকে অপমান করে যাচ্ছিল। তখন চিং হুয়ানের বাবা তাকে বোঝায় তারা যেই বইয়ের জন্য তাকে আটকে রেখেছে সেই বই সে নিজে লেখেনি, এখানে তার কোনোই দোষ নেই। একই সাথে চিং হুয়ান তাকে রিকোয়েস্ট করতে থাকে তার বাবাকে ছেড়ে দিতে, সে চাইলে তাকে মেরে ফেলতে পারে। বাইজি চেষ্টা করেও তাকে মারতে পারে না, তার কষ্ট হয়। যখন তার বাবা এটা বুঝতে পারে তখন সে তাকে এটা ওটা বলে আরো বেশি ইমোশনাল করে দেয় আর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে সেখানে থেকে নিজের মেয়েকে নিয়ে চলে যায়। কিন্তু বাইজি চিং হুয়ানের ওপরে ভীষণ কষ্ট পায়। চিং হুয়ানও অনেক কষ্ট পাচ্ছিল তাকে ধোকা দেওয়ার কারণে। সেদিন তারা বাবা আর মেয়ে মিলে একটা গুহায় চলে আসে। সেখানে এসে তার বাবা তাকে বলে দেয় কোথায় বই আছে। তখন সে ওই পাথরে চাপ দেওয়া মাত্রই একটা মিং বই নামে বই বের হয়ে আসে। তখনই সেখানে বাইজি চলে আসে আর তাকে আঘাত করে সেই বইটা নিয়ে নেয়। তখনই চিং হুয়া বুঝতে পারে এটা বাইজি নয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসল বাইজি চলে আসে। আসলে এটা বাইজি ছিল না, বরং বাইজির রূপে এটা ছিল লিন ইউ। বাইজিকে এখানে দেখে তো সে অনেক বিরক্ত হয়। মেয়ের পিছু করে সেখানে মাস্টার আর তার দলবলও চলে আসে। বাইজি এখানে তার মাস্টারদেরকে বাধা দিয়ে বলে সে যেন চিং হুয়ান আর তার বাবার কোনো ক্ষতি না করে। তারা যেই বই চেয়েছিল সেই বই তো তারা পেয়ে গিয়েছে, কিন্তু মাস্টার তার উপরে অনেক রেগে যায় আর বলে, তুমি কিভাবে এমন একটা মানুষের সাপোর্ট করতে পারো? তোমার কি মনে হচ্ছে আমি তাকে এমনি আটকে রেখেছিলাম? সেই বই পুরোটা মুখস্থ করেছে, এমনকি এই বইয়ের ভালো ভালো সব কুমফু এবং জাদু
জাদু ব্যবহার করে সে খারাপ কাজে লাগায়। একমাত্র এজন্যই আমরা তাকে বন্দি করে রেখেছিলাম, যেন সে অন্য কারো ক্ষতি করতে না পারে। পেছনে থেকে চিংহুয়ান চিৎকার দিয়ে বলে ওঠে তার বাবা এই সব কোনো কিছুই করেনি। সে জানে তার বাবা এই বইয়ের কোনো কিছুই ব্যবহার করেনি এবং এসব কিছুই করতে পারে না। তখন সে বলে তার বাবার মধ্যে এমন কোনো জাদু শক্তি নেই, কারণ তার বাবার সমস্ত জাদু শক্তি সে তার মেয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। চিংহুয়ানের বাবা যখন বুঝতে পারে যে অবস্থা অনেক বেগতিক হয়ে যাচ্ছে, তখনই তিনি নিজের পাওয়ার ব্যবহার করে তার মেয়েকে জাগ্রত করতে শুরু করে দেয়। এটা দেখে বাইজি চিংহুয়ানের কাছে যায়। চিংহুয়ানের প্রচন্ড মাথা ব্যথা করছিল, সে বুঝতে পারছিল না তার সঙ্গে এসব কি করা হচ্ছে, কিন্তু মাস্টার বুঝে যায় যে তার বাবা তাকে জাগ্রত করছে। তখনই চিংহুয়ান জাগ্রত হয়ে যায় আর প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায়। সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং সবার উপরে অ্যাটাক করতে শুরু করে। বাইজি তার শ্বশুরকে বলে আপনি বাবা হয়ে নিজের মেয়ের সঙ্গে এমনটা কিভাবে করতে পারেন। তখন চিংহুয়ানের বাবা হাসতে হাসতে বলে সে হলো আমাদের রক্ষক, সে কোনো ডিমন নয়, সে হলো পরী। সে আমাদেরকে বাঁচানোর জন্যই নিজের জীবন স্যাক্রিফাইস করে বরফে পরিণত হয়েছিল, আর এখন সময় হয়েছে আবারও তাকে স্যাক্রিফাইস করার। এটা বলে তিনি হাসছিলেন, আর এই সব কিছু শুনে বাইজি ভীষণ রেগে যাচ্ছিল আর কষ্টে কান্না করছিল। এদিকে চিংহুয়ান তাদের সঙ্গে লড়াই করছিল। এটা দেখে সে তাদেরকে বাঁচানোর জন্য চিংহুয়ানের সামনে চলে আসে। তাকে দেখা মাত্রই বাইজির জ্ঞান ফিরে আসে। সে তাকে মারে না আর তাদেরকে বাঁচানোর জন্য সেখানে থেকে দৌড়ে পালায়। বাইজিও তার পিছু পিছু চলে যায়, আর এখানে মাস্টার চিংহুয়ানের বাবাকে মেরে ফেলে। বাহিরে বাইজি যখন চিংহুয়ানকে গিয়ে ডাক দেয়, তখন চিংহুয়ান আবারও সে পাওয়ারের বশে চলে এসেছিল। সে তার গলা চেপে ধরে। বাইজি বারবার তাকে মনে করানোর চেষ্টা করে যে সে তার হাজবেন্ড। তখনই আস্তে আস্তে চিংহুয়ানের সবকিছু মনে পড়তে শুরু করে। যখন তার সবকিছু মনে পড়ে যায়, তখন সে বাইজিকে ছেড়ে দেয়। এই সব কিছুর জন্য তার ভীষণ খারাপ লাগে। বাইজি তাকে বলে তুমি মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমাকে প্রোটেক্ট করব। তখনই সেখানে মাস্টার চলে আসে আর চিংহুয়ানকে মারতে চায়, কিন্তু বাইজি তার মাস্টারকে বাধা দেয়। এতে তার মাস্টার ভীষণ রেগে যায়। সে তার মাস্টারকে বলে সে যেমনই হোক না কেন, সে আমার ওয়াইফ আর সে আমার জীবন বাঁচিয়েছে। সে তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তার বাবা ক্ষতি করেছে। আমি তাকে কিছুতেই মারতে দেব না, তাকে মারতে হলে আমার ওপর দিয়ে যেতে হবে। তার এইসব কথা শুনে চিংহুয়ানের অনেক ভালো লাগে। বাইজি এবার তাকে বলে তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু চিংহুয়ান তাকে বলে আমি তোমাকে মুক্তি দিলাম। এটা বলেই সে তাকে ধাক্কা দেয় আর নিজে পাহাড় থেকে লাফ দেয়। বাইজি তাকে বাঁচাতে চাইছিল, কিন্তু তার মাস্টার তাকে ধরে রেখেছিল এবং অনেক খুশি হয়ে গিয়েছিল। চিংহুয়ান এমনটা করেছিল যেন সে তাদের আর কোনো ক্ষতি না করে, এমনকি তার হাজবেন্ডেরও কোনো ক্ষতি করতে না পারে। মানুষের ভালোর জন্য এবার সে নিজের জীবন স্যাক্রিফাইস করলো, আর এটা দেখে বাইজি ভীষণ কষ্ট পেল। সেই দিনের পর থেকে বাইজি মাউন্টেন ছেড়ে দিয়েছিল। সে আর তাদের সদস্য থাকেনি এবং নিজে আলাদা একটা জায়গায় এসে বসবাস করে। সে তার বাকিটা জীবন এখানেই একা একা কাটিয়ে দিয়েছে। সে প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে চিংহুয়ানকে ভুলতে পারেনি। সে বলছিল এই জীবনে আমি তোমাকে না হয় না পেলাম, কিন্তু পরের জীবনে আমি তোমাকে পেতে চাই। এভাবেই তাদের এই জীবন শেষ হয়ে যায়। আর ওইদিকে ফুলপরীর একটা পাপড়ি ঝরে যায়। এখন পৃথিবীতে আবারও তাদের দ্বিতীয়বার জন্ম হয়। বাইজিকে আবারও একটা রাজ্যে দেখানো হয়। সে বেশ অসুস্থ ছিল, তার অবস্থা খারাপ ছিল। তার সঙ্গে একটা প্রহরী কথা বলছিল। সে বলছিল আপনি লিন রাজ্যের প্রিন্স হয়েও এই রাজ্যে এসে আপনাকে হোস্টেজ হিসেবে থাকতে হচ্ছে, আর এই সেং রাজ্যে আসার পর থেকে প্রিন্সেস আপনার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে যাচ্ছে। আসলে এগুলো প্রিন্স হিসেবে আপনার জন্য খুবই অপমানজনক। তখন বাইজি বলে আমি তো সেং রাজ্যে হোস্টেজ হিসেবে এসেছি, তাই আমাকে উনার কথা শুনেই চলতে হবে। এখন তারা সেং রাজ্যের রাজকুমারীর সঙ্গে দেখা করতে যায়, কারণ রাজকুমারী তাকে ডেকে পাঠিয়েছে। রাজকন্যার হেরেমে যাওয়ার পরে সে প্রথমে তার কাছে মাফ চেয়ে বলে আসলে আমি অসুস্থ ছিলাম, এজন্য এখানে উপস্থিত হতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। এটা শুনে আশেপাশের সবাই তাকে বলছিল হাঁটু গেড়ে বসতে এবং তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সে কিছুতেই নত হয় না। তার এমন অ্যাটিটিউড দেখে এবার রাজকন্যা বেরিয়ে আসে। আমরা দেখতে পাই রাজকন্যা ভীষণ সুন্দরী। সে বাইজিকে তার কাছে ডাকে, আর তাকে অনেক কাছে থেকে দেখে সে নিজে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে বলে আশেপাশের মানুষেরা তো ঠিকই বলে তুমি আসলেই চাঁদ আর সূর্যের মতো উজ্জ্বল। মানে সে তার রূপের প্রশংসা করে। এখানে বলে রাখি সেং রাজ্যের রাজকন্যাই হলো এখানকার শাসক। যদিও এই রাজ্যে এখনো সে পার্মানেন্ট রানী হতে পারেনি, কিন্তু সে হলো এখানকার শাসক এবং সর্বোচ্চ ক্ষমতাধারী। প্রিন্সেস তাকে বলে তুমি কি আমার হেরেমের সদস্য হতে চাও? তখন বাইজি তাকে বলে আপনি কি আমাকে আপনার হাজবেন্ড হিসেবে গ্রহণ করতে চান? এটা শুনে সেখানে থাকা ডিউক ভীষণ রেগে যায় আর তাকে মারতে আসে, কিন্তু প্রিন্সেস তাকে থামিয়ে দেয়। আসলে ডিউকও মনে মনে তাকে পছন্দ করে। সে বলে এই ছেলের বদলে তাকে তার হেরেমে সামিল করতে, কিন্তু প্রিন্সেস তার এই আচরণে একটু রেগে সেখানে থেকে চলে যায়। বাইজিও সেখানে থেকে চলে যাওয়ার পরে ডিউক শুধু প্রিন্সেসকে একটু সাবধানে থাকতে বলে, কারণ বাইজি হলো অন্য রাজ্যের প্রিন্স।
তার মনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু প্রিন্সেস তাকে বলে তার মতো বুদ্ধিমান হতে হলে তোমাকে আরো বেশি বই পড়তে হবে। যখন সে চলে যাচ্ছিল তখন ওপরের ব্রিজ থেকে তারা দুজন তাকে দেখছিল। ডিউক প্রিন্সেসকে বলছিল, আমার মনে হয় না তার প্রতি এত ভালোবাসা রাখা আপনার ঠিক হবে। তখন সে বলে, আমি তাকে কতটা ভালোবাসলে সে আমার গোলামি করবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে বাইজিকে দেখি, সে তার স্বপ্নে আগের জন্মের দৃশ্যগুলো দেখছিল। সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে চিংহুয়ানের চেহারা দেখতে পায় না। চিংহুয়ানের নাম বলে চিৎকার দিয়ে সে ঘুম থেকে ওঠে। তখনই প্রিন্সেস তাকে বলে, চিংহুয়ান তো আমার নাম, কিন্তু তুমি কিভাবে জানলে? তখনই সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে তার লোকদেরকে ডাকতে শুরু করে, যেন তারা তাকে তার ড্রেস নিয়ে এসে দেয়। কিন্তু সেখানে কেউ ছিল না। চিংহুয়ান তাকে বলে, তুমি আমার সামনে এত লজ্জা কেন পাচ্ছ? তুমি তো পোশাক পরেই আছো, আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? বাইজি তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? আমি তো বলেছি আমি আপনার হেরেমে সামিল হব না। আর হেরেমে আমাকে এত কি প্রয়োজন? এতদিন হলো আমি এখানে আছি, কখনো তো আমাকে বলেননি। তখন সে বলে, আসলে তোমাকে তো এর আগে কখনো দেখিনি, কিন্তু তোমাকে দেখার পরে মনে হয়েছে তুমি আমার মতোই। তাই আমি খুবই খুশি হব যদি তুমি আমার হেরেমে আসো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে প্রিন্সেস তার হেরেমের কাজগুলো সারে। এদিকে আমরা প্রিন্স বাইজিকে দেখি। তার লোক এসে তাকে জানায় তাদের রাজ্যে আবারও প্রিন্সেস চিংহুয়ান অ্যাটাক করেছে, তাদের অবস্থা অনেক খারাপ। তখন সে তার লোকের সঙ্গে পরামর্শ করছিল কিভাবে তার রাজ্যের মানুষকে কিছুটা সাহায্য করা যায়। তখনই সেখানে চিংহুয়ান চলে আসে। কোনো অনুমতি ছাড়াই সে ভেতরে প্রবেশ করে বসে পড়ে। তখন রাজা বাইজি তার কাছে যায় আর জিজ্ঞাসা করে সে এখানে হঠাৎ কেন এলো। রাজকুমারী চিয়াংহুয়ান তাকে সেই টাকার নোটটা দেখিয়ে বলে, এটা চিনতে পারছো? 10 লক্ষ টাকার নোট। তুমি দেখছি অনেক বড় হৃদয়ের মানুষ। আসলে বাইজি তার লোকের সঙ্গে একটু আগেই টাকার বিষয়ে কথা বলছিল, যেটা সে তার লোকদের কাছে পাঠিয়েছে। কিন্তু রাজকুমারী এটা সম্পর্কে জেনে ফেলেছে। এটা দেখে তো বাইজি একটু ভয় পেয়ে যায়। চিংহুয়ান এখন তার গলায় তরোয়াল ধরে। বাইজি তো ভয়ে কাঁপছিল। তখন সে তার গলা না কেটে তার শার্টের বোতাম খুলে দেয় আর তার কাছে গিয়ে তাকে বলে, তুমি কি এখনো বুঝতে পারোনি যে এই শেং রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল হলাম আমি, আর তুমি আমাকে না জানিয়ে ভেতরে ভেতরে এইসব কিছু করে ফেলছো? তখন বাইজি এই সব কর্মকাণ্ডের জন্য তার কাছে থেকে ক্ষমা চায় আর বলে, আমার দেশের মানুষের জন্য আমার খুবই করুণা হচ্ছিল, এজন্যই পাঠিয়েছি। তখন প্রিন্সেস বলে, বুঝতে পেরেছি, তোমার জায়গায় আমি হলে আমিও হয়তো এই একই কাজ করতাম। তবে তুমি চাইলে আমি হাজারো সৈনিকদেরকে ছেড়ে দিতে পারি, আমি তাদেরকে মারবো না, কিন্তু এজন্য তোমাকে কিছু একটা করতে হবে। তখন সে বলে, আমাকে কি করতে হবে? প্রিন্সেস বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না? এটা বলে সে তাকে খারাপ ইঙ্গিতে বোঝায়। তখন সে বলে, এমনটা সম্ভব না, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? তখন রাজকুমারী তাকে বলে, তুমি তাহলে আবারও ভেবে দেখো, কারণ হতে পারে আগামীকালকে আমি আমার মাইন্ড চেঞ্জ করে নিতে পারি। তখন তুমি আমার কাছে ভিক্ষা চাইলেও আমি আর তোমাকে এই সুযোগ দেব না। এটা বলে যখনই সে চলে যাচ্ছিল তখনই সে রাজকুমারীকে কিস করে দেয়। এরপরে রাজকুমারী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে অন্য কোনো মেয়েকে কিস করেছো? তখন সে বলে, না, এটাই প্রথম। তখন রাজকুমারী বলে, আমি তোমার প্রথম এবং শেষ হতে চাই। আমার পরে দ্বিতীয় কোনো মেয়ে যেন তোমার জীবনে না আসে, আর সেজন্য তোমাকে আমার হেরেমে যোগ দিতে হবে। যদি তুমি আমার হেরেমে যোগ দাও তাহলে আমি তোমাকে সকল ধরনের সাহায্য করতে পারি। তোমাকে আমি প্রমিস করেছি যে তাদেরকে আমি মারবো না, কিন্তু তাদেরকে আমি ছেড়ে দেব এটা কিন্তু হবে না। তাদেরকে আমার রাজ্যে লেবার হিসেবে রেখে দেব, কিন্তু পরবর্তীতে তাদের কি হবে সেটা তোমার উপরে নির্ভর করছে। আগামীকালকে ভেবে আমাকে জানিও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে যখন প্রিন্সেস হেরেমে যায় তখন ডিউক তার কাজগুলো উল্টোপাল্টা করছিল, এজন্য সে তার উপরে রেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাইজি চলে আসে। বাইজিকে দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায়। বাইজি এসে তাকে বলে, আমি আপনার হুকুম মতো আপনার হেরেমে এসে যোগ দিতে চাচ্ছি। এটা শুনে তো সে আরো খুশি হয়ে যায়। সেই দিন রাতে বাইজিকে অনেক সুন্দরভাবে গোসল করানো হয় এবং তার লোকগুলো তাকে ভালোভাবে প্রস্তুত করে বাসর ঘরে ঢোকায়। তখন প্রিন্সেস চিংহুয়ান তার কাছে আসে, তার পাশে শুয়ে পড়ে। তাকে অনেকক্ষণ দেখতে থাকে, কিন্তু তার সঙ্গে সে কিছু না করেই তার পাশে ঘুমিয়ে পড়তে চায়। এটা দেখে বাইজি অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে, আপনি যে কারণে আমাকে ডেকেছিলেন সেটা না করেই ঘুমিয়ে যাচ্ছেন। আজকের রাতটা খুবই দীর্ঘ হতে চলেছে, তাহলে এই রাতে আপনি কি করতে চান? তখন সে বলে, আমি শুধু তোমাকে দেখতে চাই, তুমি যেভাবে আছো এভাবেই থাকো। তখন সে চিংহুয়ানের কাপড় সরাতে চাইলে চিংহুয়ান রেগে যায়। বাইজি বুঝে যায় যে সে এর আগে কখনোই কোনো ছেলের সঙ্গে ঘুমায়নি। সে বলে, আপনি সত্যি করে বলুন, এর আগে তো আপনি কখনো মনে হয় কোনো ছেলের সঙ্গে ঘুমাননি, তাই না? রাজকুমারী বিষয়টিকে ইগনোর করে আর বলে, তুমি আজকে আমার সঙ্গে যেভাবেই আছো প্রতিদিন এভাবেই থাকবে। যখন তোমাকে আমি আমার রাজা বানাবো সেই দিন আমাদের প্রথম রাত হবে। ততদিন পর্যন্ত আমরা এভাবেই থাকবো আর সারা রাত আমি তোমাকে দেখবো। এটা শুনে বাইজি তার কপালে একটা কিস করে আর বলে, ঠিক আছে, এটাই হবে। এভাবেই তারা দুজন পাশাপাশি শুয়ে সারা রাত কাটিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন বিকেলে তারা দুজন অনেক সুন্দর সময় পার করত। রাজকুমার বাইজি তাকে মিউজিক শোনাতো। আস্তে আস্তে তারা দুজন একে অন্যের সঙ্গে ফ্রি হতে শুরু করে।
বাইজি তার একটু বেশি কেয়ার করছিল। এটা দেখে তো সে অনেক ইমপ্রেস হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে ডিউক এসে প্রবেশ করে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে সে ভীষণ রেগে যায়। সে রাজকুমারীকে বলে, আমি সাংরাজ্যের জন্য এত বছর লয়াল ছিলাম, আর এখন কিনা তুমি আমাকে ধোকা দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম লীলায় মেতে উঠেছো। চিংহুয়ান বলে, আমি কাকে ভালোবাসবো নাকি না বাসবো সেটা একান্তই আমার বিষয়, এই বিষয়ে তোমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আসলে ডিউক তাকে অনেক পছন্দ করে আর সে চায় রাজকুমারীকে নিজের করে পেতে। যেহেতু রাজকুমারী এখন বাইজির সঙ্গে বেশি ঘনিষ্ঠ হচ্ছে, এজন্য সে ভীষণ রেগে যায় আর তার হাতে থাকা কাচের বোতল ছুঁড়ে মারে। সেই কাচ গিয়ে বাইজির গালে লাগে আর তার গাল কেটে যায়। এটা দেখে তো চিংহুয়া অনেক বেশি রেগে যায় আর তার লোকদেরকে বলে, এক্ষুনি ডিউককে বের করে দাও। তখন ডিউক রেগে বলে, আমি একাই চলে যাচ্ছি। এটা বলে সে চলে যায় আর রাজকুমারী বাইজির কেয়ার করতে শুরু করে। এর কিছুক্ষণ পরে রাজকুমারী চিংহুয়া গিয়ে ডিউকের সঙ্গে দেখা করে। সে তাকে বলে, তুমি কেন এমন মিসবিহেভ করছো? ডিউক তখন তাকে বলে, আমি এত বছর আপনার সঙ্গে লয়াল থাকলাম, আপনাকে এত ভালোবাসি আমি, আপনি এটা বোঝেন, তারপরেও আপনি আমাকে ছেড়ে ওই ছেলের কাছে গিয়েছেন। তখন সে বলে, তুমি আসলে ভুল বুঝছো, আমি হলাম এই রাজ্যের রানী আর তুমি হলে এই রাজ্যের ডিউক। তোমাকে ছাড়া আমি চলতে পারবো, কিন্তু আমি যদি চাই তোমাকে আমি এখানে থেকে বের করে দিতে পারি। তবে আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে তুমি আমাকে সাহায্য করেছো এই রাজ্য পরিচালনায়। তোমার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে, সেটা হচ্ছে ভাই বোনের। আমি তোমাকে নিজের ভাই মনে করি, সেই হিসেবে একটা ভালোবাসার স্থান তোমাকে আমি দিয়েছি। তাই বলে বাইজির সঙ্গে তুমি নিজেকে কম্পেয়ার করতে পারো না। সে হলো প্রথম এবং শেষ ছেলে যার সঙ্গে আমি শুয়েছি। তাই তুমি তোমার এই রাগ আর পরবর্তীতে বৃদ্ধি করো না। এটা শুনে ডিউক অনেক কষ্ট পায় আর বলে, বুঝতে পেরেছি। এটা বলে সে ওখানে থেকে উঠে চলে যায় আর ড্রিঙ্কস করতে শুরু করে। বাইরে থেকে এই সব কিছু বাইজি শুনে ফেলে। এখন সে ডিউকের সঙ্গে একটা প্ল্যান করে আর প্ল্যান করেই সে এমন একটা কাজ করে যার কারণে পরদিন প্রিন্সেস অনেক রেগে যায় তার উপরে। প্রিন্সেস তাকে আবারও বলে, আমি কতবার তোমাকে বোঝাবো যে তুমি হলো তুমি আর বাইজি বাইজির জায়গায় আছে, তুমি বারবার তাকে নিজের সঙ্গে কেন কম্পেয়ার করছো? এবার ডিউক তাকে বলে, আমি তোমার রাজা হতে চাই, আমি শুধু তোমার হতে চাই। এটা বলে সে তার সঙ্গে সিডিউস করতে শুরু করে। তখন রাজকুমারী রেগে তাকে একটা চড় মেরে দেয় আর তাকে বলে, এখনো বলছি সাবধান হয়ে যাও, তুমি আমাকে বাধ্য করো না তোমাকে মেরে ফেলতে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন সে এতটা রেগে যায় যে সে রাজ্যের সমস্ত কাজ ফেলে যুদ্ধে যাওয়া সমস্ত সৈনিকদেরকে সে ছুটি দিয়ে দেয়, এমনকি তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য কিছু ওয়াইন পাঠিয়ে দেয় আরাম করার জন্য এবং আনন্দ করার জন্য। তখনই সেখানে মিনিস্টার চলে আসে আর তাকে বলে, তুমি এসব কি করছো? তুমি কি জানো এটার জন্য পরিস্থিতি কতটা বেগতিক হতে পারে? শত্রুপক্ষ আমাদের উপরে হামলা করে দিলে তখন আমরা কি করব? কিন্তু সে তাকে কোনো উত্তরই দেয় না। সে চুপচাপ বসে থাকে, কারণ তার মনে চলছিল অন্য প্ল্যান। সে শুধু মনে মনে ভাবছিল যে এবার যদি রাজকুমারী বিপদে পড়ে তবেই সে বুঝতে পারবে যে ডিউককে ছাড়া সে এই রাজ্যের রানী হতে পারবে না। একমাত্র ডিউকের কারণেই সে এই রাজ্যের রানী হিসেবে শাসন করতে পারছে, কারণ রাজ্যের সমস্ত ইন্টারনাল বিষয়গুলো এবং যুদ্ধের বিষয়গুলো তো ডিউক নিয়ন্ত্রণ করে। এদিকে বাইজির সঙ্গে যখন রাজকুমারী বসেছিল তখনই একজন প্রহরী আসে আর তাকে খবর দেয় তাদের রাজ্যের বর্ডারে শত্রুপক্ষ চলে এসেছে, কিন্তু ডিউক কোনো কিছুই করছে না, তাদের সৈনিকেরা বসে আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজ্যে হামলা করা শুরু হয়ে যাবে। এটা শুনে তো সে প্রচন্ড রেগে যায়। সে ডিউককে জেলখানায় বন্দি করে ফেলে আর তাকে মারধর করে। এরপরে সে তাকে বলে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি হলে আমার ভাই আর বাইজি হলো আমার প্রেমিক, তার সঙ্গে তুমি নিজেকে কেন কম্পেয়ার করছো? তখন সে চিৎকার করে বলে, কারণ আমি সবসময় তোমার হাজব্যান্ড হতে চেয়েছিলাম, তুমি তোমার পাশে আমাকে একটু জায়গা দাও তাহলেই তো হয়। কিন্তু সে কিছুতেই তাকে মেনে নেবে না। রাজকুমারী যখন দেখতে পায় ডিউক একদম অবাধ্য হয়ে গিয়েছে তখন সে তাকে বলে, তুমি আসলে কি চাও? ডিউক তখন বলে, হয় তুমি আমার রানী হবে, নয়তো আমি এই সব কিছু ছেড়ে দেব, দরকার হলে আমি মারা যাব, তারপরেও আমি ওই বাইজির সঙ্গে তোমাকে দেখতে পারবো না। তখন সে তাকে বলে, তাহলে তুমি মরো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে রাজকুমারী মিনিস্টারকে ডেকে পাঠায় আর সে তাকে বলে ডিউককে যেন শাস্তি হিসেবে এই রাজ্যের বর্ডারে রেখে আসা হয়, সে যেন কখনোই এই রাজ্যে ফিরতে না পারে। মিনিস্টার তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন ডিউককে এই ধরনের শাস্তি না দেয়, তাহলে রাজ্য অচল হয়ে পড়বে। কিন্তু রাজকুমারী তার কথাই শোনে না। সে তাকে বলে, আমি যা বলেছি তাই হবে। এরপরে মিনিস্টার ডিউকের সঙ্গে দেখা করে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে যায়। সে তাকে বলে, তোমার সঙ্গে আজকেই আমার শেষ দেখা। আমাদের রাজকুমারী চিয়াংহুয়া ডিসিশন নিয়েছে যে সে তোমাকে রাজ্যের বর্ডারে পাঠিয়ে দেবে। এটা শুনে ডিউক অনেক কষ্ট পায় আর হাসতে হাসতে বলে, সে যখন আমাকে চাই না তখন এত বড় অপমান সহ্য করার থেকে আমি নিজেকে শেষ করে দেব। এটা বলেই সে ওখানে থাকা ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের গলায় আঘাত করে আর আত্মহত্যা করে মারা যায়। চিয়াংহুয়া যখন ডিউকের আত্মহত্যার খবর পায় তখন তো সে একদম ভেঙে পড়ে, কারণ সে কখনোই ভাবেনি যে ডিউক আত্মহত্যা করে ফেলবে। এজন্য তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়।
একই সাথে সে বুঝতে পারছিল না যে এখন এই রাজ্যের কি হবে, কে এই রাজ্য পরিচালনা করবে। চিন হুয়ান রাতে বসে বসে ডিউকের কথাই ভাবছিল আর অনেক কষ্ট পাচ্ছিল। সেখানে বাইজি তার এনজয়ের জন্য তরোয়ালবাজি করে দেখাচ্ছিল। সে ওইদিকে কোনো মনোযোগ না দিয়ে শুধুমাত্র ডিউকের কথাই চিন্তা করছিল। ডিউকের মারা যাওয়ার কথা ভেবে সে এতটা কষ্ট পায় যে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটা ভেঙে ফেলে। তখনই বাইজি দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে তার কি মন খারাপ, সে এমনটা কেন করছে। যদি তার মন খারাপও হয় তারপরেও যেন সে নিজের কোনো ক্ষতি না করে। এতে করে বাইজি অনেক কষ্ট পায়। সে তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর তার জন্য অনেক চিন্তা করছিল। এটা দেখে চিং হুয়ান তাকে বলে, তুমি তো দেখছি আমার অনেক বেশি কেয়ার করতে শুরু করেছো, এতেই প্রকাশ পাচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। বাইজিও তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। চিং হুয়ান বলে, তুমি জানো একটু আগে যেই তরোয়াল নিয়ে তুমি খেলা করছিলে সেটা আমাকে ডিউক দিয়েছিল আমার জন্মদিনের গিফট হিসেবে। বাইজি বলে, ও আচ্ছা, আমি তো এটা জানতাম না। তখন চিং হুয়ান বলে, তুমি কিভাবে জানবে, তুমি তো কয়েক মাস হলো আমাদের প্যালেসে এসেছো, আর এই কয়েক মাসের জন্য এসেই তুমি অনেক বেশি খেয়াল রাখছো, যার কারণে তুমি আমার কাছে থেকে সবচেয়ে কাছের মানুষকে দূরে করে দিয়েছো। এই রাজ্যকে সামলানোর ডান হাত তোমার জন্য তুমি কৌশল করে সরিয়ে দিয়েছো। এটা শুনে বাইজি অনেক অবাক হয়ে যায় আর সে তার গার্ডদেরকে বলে বাইজিকে নিয়ে গিয়ে জেলখানায় আটক করতে। তাকে জেলখানায় নিয়ে গিয়ে অনেক মারধর করা হয়। সেখানে চিং হুয়ান তার সঙ্গে দেখা করতে আসে। বাইজি তাকে ডেকেছিল। বাইজি তাকে বলে সে যেন তাকে ছেড়ে দেয় আর নয়তো তাকে মেরে ফেলে। সে আর এইসব টর্চার সহ্য করতে পারছে না। চিং হুয়ান বলে, তোমার কি মনে হচ্ছে যে আমি একটা নিষ্ঠুর রানী? একদিন আমার বাবা আমাকে বলেছিল যে রানীদের কখনো মন থাকতে হয় না, কিন্তু আমি সেই ভুলটাই করেছি তোমাকে আমার মন দিয়ে, আর তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তোমার কারণে আজকে আমার এই অবস্থা আর ডিউকের প্রাণ গেল। তুমি কি মনে করছো আমি কিছুই বুঝতে পারিনি? এই সব কিছু তুমি প্ল্যান করে করেছো। যেই দিন থেকে তুমি শেং রাজ্য থেকে হোস্টেজ হিসেবে এই রাজ্যে পা দিয়েছো সেদিন থেকে আমার অধপতন শুরু হয়েছে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। বাইজি বলে, আমি শুধু চাই আমার শেং রাজ্যের যেই সৈনিকদেরকে আপনি ধরে রেখেছেন তাদেরকে প্রাণে মারবেন না, দয়া করে তাদেরকে ছেড়ে দিন। আপনি তো জানেন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, সেই টাকাও আমি আপনাকে দিয়ে দেব, তারপরে আপনি তাদেরকে ছেড়ে দিন। এটা শুনে সে হাসতে থাকে আর তাকে আঘাত করে। এরপরে তাকে বলে, তুমি এখন ভালো সাজার চেষ্টা করছো, তোমার জন্য এতগুলো সৈনিকের প্রাণ গেল, শুধুমাত্র তোমার দেশের সৈনিকই নয় বরং আমার দেশের সৈনিকদেরও প্রাণ গিয়েছে। বাইজি তাকে বুঝিয়ে বলে যে সে কেন ডিউককে মারতে যাবে, বরং ডিউকের সঙ্গে তো রানী নিজেই ডিল করছিল। সে মারা যাওয়া থেকে তাকে জেলে পাঠানো পর্যন্ত এই সব কিছু তো চিং হুয়ান নিজেই করেছিল। আর সবাই বলছে সে আত্মহত্যা করেছে, তাকে তো প্ল্যান করে মারা হয়নি। যদি তাকে প্ল্যান করে মার্ডার করা হতো তাহলে এটার প্রমাণ সে নিশ্চয়ই পেত। তাদের কথার মাঝে সেখানে একজন সৈনিক এসে জানায় আসলে ডিউক আত্মহত্যা করেনি, বরং তাকে পুড়িয়ে মারা হয়েছে। আর তারা খোঁজ নিয়ে দেখেছে এটা হলো থার্ড প্রিন্সের কাজ। এটা জানা মাত্রই বাইজি বলে, দেখেছো আমি তোমাকে বলেছিলাম যে আমি এসব করিনি, কিন্তু তুমি আমার উপরে এক ফোঁটাও বিশ্বাস করোনি। আমার মা বলতো একটা রানীকে সার্ভ করা মানে হলো একটা বাঘের পাশে বসে তাকে খাবার খাওয়ানো। যে কোনো সময় সে তোমার আঘাত করতে পারে, কিন্তু আমি সেটা বুঝিনি। যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করো না, তাহলে তুমি আমাকে দয়া করে মেরে ফেলো, এত কষ্ট আর আমাকে দিও না। তার এত কষ্ট দেখে এবার প্রিন্সেসের মন গলে। সে তাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো, সত্যি করে বলো। তার এই কথা শুনে বাইজি কান্না করে ফেলে আর সে বলে, না, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি তোমার সঙ্গে থাকতেও চাই না, দয়া করে আমাকে মেরে ফেলো, আমাকে বাঁচিয়ে রেখো না। তার এই কথা শুনে রানী অনেক বেশি কষ্ট পায়। সে তাকে বলে, আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি এই সব কিছুর পেছনে তৃতীয় প্রিন্স দায়ী। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বাইজি কান্না করতে করতে তাকে বলে, আমি আর তোমাকে ভালোবাসি না, আমি তোমার ভালোবাসা থেকে মুক্ত হতে চাই। এটা বলেই তার মুখ থেকে রক্ত বের হয় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। চিং হুয়ান তখন অস্থির হয়ে যায় আর সে চিৎকার করে ডাক্তার ডাকে। ডাক্তার দেখানোর পরে সে সারা রাত বাইজির পাশে বসে তার সেবা করে। সে তাকে সেবা করছিল আর কান্না করতে করতে বলছিল, তুমি একবার জেগে ওঠো, তুমি যা বলবে আমি তাই শুনবো। কিছুক্ষণ পরে বাইজির জ্ঞান ফিরে আসে। এটা দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায়। সে আবারও দ্রুত ফিজিশিয়ানকে ডেকে পাঠায়। বাইজি তখন বলে, কোনো প্রয়োজন নেই, আর আপনি আপনার রাজ্যের গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমার কাছে কেন বসে আছেন? তখন তাকে বলতে থাকে, তুমি কি চাও তুমি আমাকে বলো, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। তখন সে বলে, আমার কোনো ইচ্ছে নেই, আমি শুধু ফিরে যেতে চাই। রানী খোদার কসম করে তাকে বলে, আজ সে যা চাইবে সে তাকে তাই দেবে। তখন প্রিন্স তাকে বলে, দয়া করে আমাকে আমার রাজ্যে পাঠিয়ে দিন, আমি শেং রাজ্যে চলে যেতে চাই। কিন্তু রানী তাকে সেখানে পাঠাতে চায় না। সে বলে, এখন ওই রাজ্যে তোমার যাওয়া সম্ভব নয়, কারণ তোমার রাজ্যের মানুষেরা তৃতীয় রাজকুমার
মেম্বারকে সেই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে দিয়েছে। এটা শুনে বাইজি অনেক অবাক হয়ে বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যখন সেখানে থেকে হোস্টেজ হিসেবে এসেছিলাম, আমার বাবা মা আমাকে প্রমিস করেছিল যতদিন না আমি ফিরে যাব ততদিন তারা আর অন্য কোনো রাজা নির্বাচন করবে না। আর আমার বাবা তো বেঁচে আছে, তাহলে তাকে কিভাবে রাজা বানালো? কিছুক্ষণ ভেবে সে বুঝতে পারে হয়তো এখানে সে হেরেমে যোগ দিয়েছে, আর রানীর সঙ্গে তার এত ঘনিষ্ঠতা, এই সম্পর্কের ব্যাপারে হয়তো সেখানে সবাই ছড়িয়ে দিয়েছে। এজন্যই হয়তো তার বাবা মা এখন আর তাকে বিশ্বাস করতে পারছে না, আর থার্ড প্রিন্সকে রাজা বানিয়েছে। এমনটা হবারই ছিল। এসব কিছু ভেবে সে আবারও কান্না করতে শুরু করে। রানী তাকে বলে আসলে অনেকদিন আগে থার্ড প্রিন্স তাকে একটা চিঠি পাঠিয়েছিল। সে বলেছিল যদি সে বাইজিকে ওখানে রাখতে চায় তাহলে রেখে দিক, কিন্তু এর বিনিময়ে সে যেন তাকে রাজা হতে সাহায্য করে। আর সে তাকে চিঠিতে জানিয়েছিল রানী এখানে বাইজিকে পার্মানেন্টলি রেখে দিতে চায়, আর এটার কারণেই হয়তো সে রাজা হওয়ার সুযোগ পেয়েছে। এসব কিছু শুনে বাইজি অনেক হতাশ হয়ে পড়ে, কিন্তু চিং হোয়ান তাকে আশ্বাস দিয়ে বলে তুমি চাইলে আমার রাজা হতে পারো, তুমি আমার হাজবেন্ড হলে তুমি এই রাজ্যের রাজা হতে পারবে, আর তোমাদের লিং রাজ্যের থেকে আমার এই শেং রাজ্য আরো বেশি পাওয়ারফুল। আমরা দুজন একসঙ্গে এই রাজ্যে কাজ করব, তাহলে আমরা পুরো রাজ্য জিতে নিতে পারবো, আর তুমি হবে আমার একমাত্র রাজা। তার এই কথা শুনে বাইজি বলে রাজা? কিসের রাজা হব আমি? আমার পুরো ফিউচারকে নষ্ট করে দিয়ে এখন তুমি আমাকে প্রমিস করছো যে তুমি আমাকে তোমার রাজা বানাবে? এখন আর আমার এসব কোনো কিছুর আশা নেই। দয়া করে আমাকে পোস্ট হাউসে পাঠিয়ে দাও। তোমার রাজ্যেই থাকবো, কিন্তু তোমার সাথে এই হেরেমে আর থাকতে পারবো না আমি। এটা শুনে রানী কষ্ট পায় আর তাকে তার পোস্ট হাউসে পাঠিয়ে দেয়। বাইজি সেখানে চলে যাওয়ার পরে রানী আর তাকে ছাড়া থাকতে পারছিল না। এজন্য সে প্রত্যেক দিন তার ঘরের বাইরে বসে সেই মিউজিকটা বাজাতে শুরু করে, যেই মিউজিক বাইজি তাকে বাজিয়ে শোনাতো। অনেকক্ষণ এই মিউজিক চলার পরে বাইজি বেরিয়ে আসে। তাকে দেখে তো চিং হোয়ান অনেক খুশি হয়ে যায়। বাইজি তাকে বলে আপনি এখানে কেন এসেছেন? চিং হোয়ান বলে আমি তোমার জন্য এতক্ষণ ধরে মিউজিক বাজিয়েছি, তুমি কি আমাকে দেখতে এসেছো? কিন্তু বাইজি বলে না, আমি আপনাকে দেখতে আসিনি, আমি আপনাকে বলতে এসেছি যে এসব কিছু করে লাভ নেই, আপনি এখানে থেকে চলে যান। তার এই কথা শুনে চিং হোয়ানের অনেক খারাপ লাগে, কারণ সে তার হাতে দাগ করে ফেলেছিল, কিন্তু তার এই কষ্টের মূল্য সে দিল না। বাইজি তাকে কোনো পাত্তা না দিয়েই দরজা বন্ধ করে দেয়। তার এমন আচরণে চিং হোয়ান কষ্টে কান্না করে ফেলে। সেই দিন রাতে সে চুপি চুপি বাইজির ঘরে যায়, এটা দেখার জন্য যে বাইজি ঠিকমতো মেডিসিন নিচ্ছে কিনা। তখনই সে বুঝতে পারে তার রুমে কেউ প্রবেশ করছে। তখন বাইজির ঘুম ভেঙে গেলে সে বাইজিকে একটা কিস করে দেয় আর তাকে চুপ করে থাকতে বলে। সেখানে একটা মুখোশধারী লোক এসেছিল বাইজিকে মারার জন্য, কিন্তু চিং হোয়ান তার সঙ্গে লড়াই করে আর তাকে মেরে তার গার্ডদেরকে বলে সেখানে থেকে নিয়ে যেতে। এই লড়াইয়ে চিং হোয়ানের হাত কেটে যায়। এটা দেখে বাইজি তার অনেক কেয়ার করছিল। চিং হোয়ান তখন তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে মাফ করে দিতে পারো না? বাইজি তখন তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ঘৃণাও করতে পারি না। চিং হোয়ান তাকে বলে তুমি আমার সঙ্গে আবারও প্রাসাদে ফিরে চলো, এখানে থাকা তোমার জন্য সেফ না। পরদিন রাতে যখন রাজ্যের কাজ শেষ করে চিং হোয়ান তার ঘরে ফিরে আসে, তখনই সে আর তার দাসী সেখানে বাইজিকে দেখে অনেক অবাক হয়ে যায়। দাসীগুলো লজ্জা পেয়ে হাসতে হাসতে বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, আর সে অনেক অবাক হয়ে বাইজিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? বাইজি তখন তাকে বলে গতকালকে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু আপনাকে আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব বা আপনার ঋণ শোধ করব বুঝতে পারছিলাম না, তাই আমি আপনার কাছে চলে এলাম। আজকের রাতটা আমি শুধুমাত্র আপনার। তার এই কথা শুনে চিং হোয়ান অনেক খুশি হয়ে যায়। সে তাকে কোলে করে নিয়ে যায়। তখন সে তাকে আদর করতে শুরু করে। সেই দিন রাতটা তারা দুজন একসঙ্গে কাটায়। পরদিন সকালে রানী অনেক বেশি খুশি ছিল। সে সেজে গুজে রেডি হচ্ছিল। তখনই সেখানে বাইজি এলে সে বাইজিকে বলে তুমি তৈরি হয়ে নাও, আমি সবার সামনে তোমাকে আমার রাজা হিসেবে ঘোষণা করতে চাই। কিন্তু বাইজি বলে সেটার আর কোনো দরকার নেই, আমি গতকালকে আপনাকে রাতে বলেই দিয়েছিলাম যে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার বিনিময়ে আমি আপনার সঙ্গে রাত কাটিয়েছি। এটা শুনে তো চিং হোয়ান অনেক রেগে যায় আর অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাহলে গত রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তার মাঝে কি একটুও ভালোবাসা ছিল না? তুমি শুধুমাত্র আমার ঋণ পরিশোধ করার জন্য এসব করেছো? তখন সে বলে হ্যাঁ, আমি এটাই করেছি। এখন আপনি চাইলে আমাকে এখানে রাখতেও পারেন অথবা বেরো করে দিতে পারেন, কিন্তু আমি রাজ্যের বিষয়গুলো মানতে মানতে অতিষ্ঠ হয়ে উঠেছি, আমার আর এসব কিছু ভালো লাগে না। তখন চিং হোয়ান অনেক কষ্ট পায় আর একই সাথে রেগে তাকে দুইটা অপশন দেয়। সে তাকে বলে আমি দুইটা অপশন দিচ্ছি, হয় তুমি আমাকে ভালোবেসে আমার রাজা হয়ে থেকে যাও, আমি তোমাকে মেনে নেব, আর নয়তো তুমি আমার এই রাজ্য থেকে বেরিয়ে যাও। যদি কখনো তুমি আমার চোখে পড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বাইজি তার সেকেন্ড অপশনটাই মেনে নেয়
আর তাকে বলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে ট্রিট করার জন্য। আশা করি এরপরে আমাদের দুজনের আর কখনো দেখা হবে না। এটা বলেই সে কান্না করতে করতে ওখানে থেকে চলে যায়। এদিকে যেমন চিং হুয়ানেরও কিছুই ভালো লাগছিল না তাকে ছাড়া, অন্যদিকে বাইজিও চিং হুয়ানকে ছাড়া কিছুই মনে করতে পারছিল না। সে তাদের প্রথম দেখার ব্যাপারে ভাবছিল। যেদিন প্রথম দেখাতে চিং হুয়ান যেমন তাকে ভালোবেসে ফেলেছিল, ঠিক তেমনি সেও চিং হুয়ানকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এসব কিছু ভাবতে ভাবতে তার চোখে পানি চলে আসে। তখন তার সঙ্গী তাকে বলে, মনে হয় আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। তখন সে বলে, রানীর হৃদয় আসলেই অনেক দামি, কিন্তু সেই দামি হৃদয় পাওয়ার যোগ্য আমি না। তাদের কথার মাঝেই সেখানে একজন আহত সৈনিক চলে আসে আর সে বাইজিকে বলে, আমি ফাইনালি আপনার সঙ্গে দেখা করতে পেরেছি। এদিকে রানীর কাছে একজন সৈনিক এসে বলে, সেদিন রাতে তারা যেই সৈনিককে ধরেছিল সেটা হচ্ছে বাইজির রাজ্য থেকে পাঠানো সৈনিক, আর এই সৈনিক ডিউকের মৃত্যুর সঙ্গেও জড়িত ছিল। এটা শুনে সে তার সৈনিককে বলে, এক্ষুনি ওই লোকটাকে মেরে ফেলো। কিছুক্ষণ পরে আরেকজন সৈনিক এসে রানীকে জানায় যে বাইজি তার সঙ্গে দেখা করতে এসেছে। সে এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় আর বাইজিকে দ্রুত ভেতরে নিয়ে আসতে বলে। বাইজি সেখানে এসেই হাঁটু গেড়ে বসে পড়ে। সে তাকে বলে, আমি আপনার রাজা হতে রাজি, আপনি যা চাইবেন আমি তাই করব। তখন রানী তাকে বলে, তুমি কি আমাকে তোমার পুতুল ভেবেছো যে তুমি যখন যা চাইবে যা বলবে আমি তখন তাই করব? তখন সে বলে, আমি আপনার হাতের পুতুল হতেও রাজি, কিন্তু তারপরেও আপনি আমাকে আপনার রাজা বানিয়ে নিন। কিন্তু রানী এবার তার কথায় রাজি হয় না আর তাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে সে তার মত কেন পরিবর্তন করলো। তখন বাইজি তাকে আজকের ঘটনার ব্যাপারে বলে। তাদের রাজ্য থেকে যেই ছেলেটি আহত হয়ে তার কাছে এসেছিল সে তাকে বলে, থার্ড প্রিন্স যে কিনা এখন বাইজির রাজ্যের রাজা হয়েছে, সে আসলে তার বাবা এবং তার মাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তারপরে সে ওই রাজ্য দখল করে নিয়েছে। এখন সে অনেক নিষ্ঠুরভাবে তাদের রাজ্য শাসন করছে, তাদের বেঁচে থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে। তাই সেই লোকটা তাকে রিকোয়েস্ট করে সে যেন তাদের রাজ্যে ফিরে গিয়ে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় এবং সেখানকার রাজা হয়। আর যদি রাজা নাও হতে পারে তারপরেও সে যেন অন্তত সেই নিষ্ঠুর রাজার হাত থেকে তাদের লোকদেরকে উদ্ধার করে। তার এই কথা শুনে রানীর একটু মন গলে আর সে তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন আমার কাছে থেকে কি চাও? তখন সে বলে, আমি শুধু তোমার রাজা হওয়ার বিনিময়ে তোমার রাজ্যের সৈনিকগুলোকে চাই। সেই সৈনিকগুলোর মাধ্যমে আমি আমার রাজ্যকে জিততে চাই। কিন্তু রানী তার এই কথায় রাজি হয় না। সে বলে, এটা সম্ভব নয়। এমনটা হলে আমার রাজ্যেও এটা নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তখন সে তার সামনে কান্নায় ভেঙে পড়ে আর তাকে বলে, তুমি যা চাও আমি সবকিছু তোমাকে দেব। তুমি যদি আমার দেহ চাও আমি তোমাকে আমার দেহটা দিয়ে দেবো। আমি সবকিছু করতে তোমার জন্য রাজি। আমি সারা জীবন তোমার পায়ের নিচে পড়ে গোলামি করব, তারপরেও তুমি আমাকে এই সাহায্যটা করো। তখন রানী বলে, আমি তোমার দেহ চাই না, তোমার গোলামিও চাই না। বাইজি তখন বিষয়টা বুঝে ফেলে। তখন সে বলে, যদি আমি তোমাকে আমার মন দিতে চাই? বাইজি এবার তার ভালোবাসা প্রকাশ করে। সে বলে সে আসলেই তাকে অনেক ভালোবাসে। তার ভালোবাসার কথা শুনে চিং হুয়ানেরও মন গলে যায়। তখন তারা দুজনই একে অন্যকে ভালোবেসে কিস করতে শুরু করে আর আবারও সেই রাত কাটায়। চিং হুয়ান পরদিন তার মন্ত্রীদের সঙ্গে সভায় বসে আলোচনা করছিল বাইজির ব্যাপারে। বাইজির ব্যাপারে শোনার পরে তারা সবাই দ্বিমত জানায়। তারা সবাই বলে এটা যদি করা হয় তাহলে বাইজির সুযোগ পেয়ে যাবে, এমনকি তার সঙ্গে সঙ্গে এই রাজ্যটাও বিপদে পড়ে যাবে। এটা শুনেও চিং হুয়ান মন্ত্রীদেরও বিশ্বাস করে না এবং সে বাইজির ওপরে বিশ্বাস রাখে। সে বলে, আমার বিশ্বাস বাইজি এমনটা কখনোই করবে না। সে আমাদের আর্মিদেরকে ব্যবহার করবে এবং তার রাজ্য জিতে আসবে। কিন্তু তার মন্ত্রীরা বলছিল সে যেন এই কাজটা না করে, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এইটা। একজন মন্ত্রী তো তার বিরোধিতা করতে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই সেখানে বাইজি চলে আসে আর তাদের সবাইকে প্রমিস করে বলে এবং তাদের সৈনিকদের পরিচালনা করার সেই সিল চায়। এতে করে সে তার রাজ্য জিততে পারবে। সে তার রাজ্য এজন্যই জিততে চায় যেন সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এরপরে সে আবারও ফিরে আসবে। যদি রানী চায় তাহলে সে তাকে তার রাজ্যটাও উপহার হিসেবে দিয়ে দেবে। কিন্তু রানীর তার উপরে বিশ্বাস ছিল। সে তার রাজ্য বিনিময়ে চায় না। সে শুধু চায় সে যেন তার প্রতিশোধ নিয়ে পুনরায় এখানে ফিরে আসে আর এরপরে তারা দুজন বিয়ে করবে। পরদিন সকালে রানী তার কথা মতো সৈনিকদের সমস্ত পাওয়ার বাইজিকে দিয়ে দেয়। এরপরে সে তাকে বিদায় জানায়। বাইজি যাওয়ার আগে সে তার হাত টেনে ধরে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও না? ফিরে আসার পরে এবার সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? তখন বাইজি তাকে জড়িয়ে ধরে বলে, আমি শীঘ্রই ফিরে আসব, তুমি বিয়ের প্রস্তুতি নাও। এটা বলেই সে তাকে ছেড়ে চলে যেতে থাকে। চিং হুয়ান অনেক কষ্ট ভরা চোখে তাকে বিদায় দেয় আর বাইজির চোখে মুখে শুধুমাত্র প্রতিশোধের আশা ছিল। এরপরে বেশ অনেক দিন পার হয়ে যায়। চিং হুয়ান তার বিয়ের পোশাক নিজে অনেক শখ করে হাতে বোনে। সেই দিন রাতে তার একদম ঘুম আসছিল না। সে শুধু বাইজির কথাই ভাবছিল আর তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পরেই সেখানে একজন সৈনিক এসে বাইজির চিঠি দেয়। বাইজির চিঠি পেয়ে সে অনেক খুশি হয়ে পড়তে শুরু করে। বাইজি তাকে জানায় তার রাজ্যে পৌঁছানোর পরে মাত্র 3 দিনের মধ্যেই সে তার রাজ্য জয় করে ফেলেছে। থার্ড প্রিন্সকে সে মেরে ফেলেছে এবং তার প্রতিশোধ নিয়েছে। একই সাথে তাদের রাজ্যের ছোট ছোট রাজ্যগুলোও সে জয় করে নিয়েছে। এখন তার আর মাত্র একটা কাজ বাকি। সেটা শেষ হলেই সে তার কাছে ফিরে আসবে এবং তাকে বিয়ে করে নেবে।
এটা জানার পরে তো রানী ভীষণ খুশি হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, বাইজি থার্ড প্রিন্সকে মেরে ফেলেছে, সে দ্রুতই আমার কাছে ফিরে আসবে আর আমাকে বিয়ে করবে। এটা শুনে তারা সবাই তাকে কংগ্রাচুলেশনস জানায়। সেদিন রাতে তার একদমই ঘুম আসছিল না। সে শুধু ব্রিজের উপরে দাঁড়িয়েছিল আর বাইজিকে মিস করছিল। পরদিন সকালে উঠে সে অনেক সুন্দর করে রেডি হয়ে নেয়, কারণ আজকে বাইজি ফিরে আসবে। তাকে রিসিভ করার জন্য সে যাচ্ছিল। তার চোখে মুখে প্রচন্ড আনন্দ আর খুশির ছাপ। সে দৌড়ে বাইজির সঙ্গে দেখা করতে যায়। অন্য কারোর অপেক্ষা সে করে না, সে একা একাই সেইখানে চলে যায়। বাইজিও ফিরে এসেছিল। বাইজিকে দেখা মাত্রই যেন তার প্রাণে প্রাণ ফিরে এসেছে। তার হৃদয় এতটা উৎফুল্ল হয়ে ওঠে যে সে তার কান্না আটকে রাখতে পারে না। তারা দুজনই একে অন্যকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর দৌড়ে এসে জড়িয়ে ধরে। বাইজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বিয়ের ড্রেস রেডি করেছো? চিংহুয়ান বলে, সবকিছু রেডি, আমি শুধুমাত্র তোমার আসার অপেক্ষা করছিলাম। তখন সে তাকে কিস করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই চিংহুয়ান বুঝে যায় বাইজি তাকে ধোকা দিয়েছে। বাইজি তার গলায় তরোয়াল ধরে এবং তাকে বলে, আজকেই শেষবারের মতো আমি তোমাকে মিথ্যে কথা বলছি। এরপরে আমি আর তোমাকে কখনো মিথ্যে কথা বলবো না। এরপর থেকে আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো। চিংহুয়ান তাকে বলে, তুমি আমাকে ধোকা দিলে, আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম। বাইজি বলে, অনেক আগে থেকে লিং এবং শেং রাজ্য একে অন্যের শত্রু ছিল, তাহলে তুমি এটা কেন ভাবনি যে এখানে একটা টুইস্ট হতে পারে? তুমিও তো অনেক আগে আমাকে মিথ্যে বলেছিলে, তাই নয় কি? চিংহুয়ান তখন কান্না করতে করতে বলে, আমি তো তোমাকে মিথ্যে বলেছিলাম থার্ড প্রিন্সকে নিয়ে, তাই বলে আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। তখন বাইজি বলে, এটারই তো সুযোগ নিয়েছি আমি। চিংহুয়ান বলে, তাহলে জেলে তো তোমাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, সেই সময় কি তোমার একবারও মনে হয়নি আমি তোমাকে মেরে ফেলবো? বাইজি বলে, বড় পদক্ষেপ নিতে হলে তো কিছুটা লাইফের রিস্ক নিতেই হবে। সেই সময় আমি আমার জীবনের রিস্ক নিয়ে এই কাজ করেছিলাম, সে কারণেই তোমার বিশ্বাস আমি জিততে পেরেছি। আর আজকে তোমার আর্মিগুলোও আমি নিয়ে গিয়েছি। তবে সবশেষে আমি এটুকুই বলতে চাই যে আমিও তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসাটা কখন সৃষ্টি হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে ভালোবাসি। তাই এত সবকিছুর পরেও আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমাকে বিয়ে করে আমার রানী বানাতে চাই। তুমি শেং রাজ্যের রানী হও অথবা লিন রাজ্যের, দুইটা তো একই ব্যাপার। এটা শুনে সে প্রচন্ড রেগে যায় আর তার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে তার গলায় তরোয়াল ধরে আর তাকে বলে, এর মধ্যে কি কোনো পার্থক্যই তোমার মনে হচ্ছে না? এবার বুঝতে পেরেছো পার্থক্যটা কোথায়? তখনই সেখানে তাদের রাজ্যের একজন এসে রানীকে জানায়, বাইজির রাজ্যের সব সৈনিকেরা তাদের রাজ্যের সবাইকে ঘিরে নিয়েছে। তাদের রাজ্য তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। তারা সবাই বিপদে পড়ে গিয়েছে। এই রাজ্য এখন আর তাদের নেই। এটা শুনে চিংহুয়ান একদম ভেঙে পড়ে। তখন বাইজি তাকে বুঝিয়ে বলে, যদি সে তাকে বিয়ে করে তাহলে দুইটা রাজ্য এক হয়ে যাবে, কেউই কোনো কষ্ট পাবে না, রাজ্যের সবাইকে সে ভালো রাখবে। তখন চিংহুয়ান কান্না করতে করতে বলে, এবার আমি বুঝতে পেরেছি, শুরু থেকেই সবকিছুই তোমার প্ল্যানের অংশ ছিল। আমাকে ভালোবাসা থেকে শুরু করে আমি যখন তোমাকে তোমার রাজ্যে পাঠিয়ে দিচ্ছিলাম, থার্ড প্রিন্সকে নিয়ে যে কথাগুলো আমার কানে এসেছিল সেই সবকিছুই ছিল তোমার সাজানো প্ল্যান। কিন্তু বাইজি স্বীকার করে না যে থার্ড প্রিন্সের বিষয়টি তার সাজানো প্ল্যান। সে তাকে বলে, তুমি শেষবারের মতো আরেকবার আমাকে ভরসা করো। তখন রানী তাকে বলে, তোমাকে ভরসা করার প্রয়োজন আর নেই। তুমি শুধু আমাকে প্রমিস করো যে আমার রাজ্যের সকল মানুষকে তুমি ভালো রাখবে, তাদের কাউকে কোনো কষ্ট দেবে না। তখন সে তাকে প্রমিস করে। সে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওই একই পদে রেখে দেব। তখন চিংহুয়ান তাকে বলে, রাজার এই দয়ার কারণে রাজাকে অনেক ধন্যবাদ। এটা বলেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে চিংহুয়ানকে বিয়ের জন্য তার সার্ভেন্ট সাজিয়ে দিচ্ছিল। তার সার্ভেন্ট কান্না করছিল। তার সার্ভেন্ট বলছিল, সেই দিন রাজা মশাইয়ের ফিরে আসার খুশিতে আপনি কতটা খুশি ছিলেন, এমনকি আপনার বিয়ের পোশাকও আপনি নিজে হাতে সেলাই করেছিলেন। কিন্তু আজকে এটা কি হয়ে গেল আমার রানী? এটা শুনে চিংহুয়ান তাকে বকা দিয়ে বলে, এখন মনে রাখতে হবে যে এটা আর শেং রাজ্য নেই, তুমি আমাকে রানী বলতে পারো না, তাই এখানে তোমাকে বুঝে শুনে কথা বলতে হবে। এর কিছুক্ষণ পরেই সে রাজসভায় উপস্থিত হয়। তার এবং রাজার বিয়ে হয়ে যায়। সে রাজার কাছে গিয়ে দাঁড়ায়। রাজা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখন সে রাজার প্রশংসা করে আর বলে, আশা করছি আপনি আমাদের এই পুরো রাজ্যকে অনেক সুন্দরভাবে পরিচালনা করবেন। আপনার কি মনে আছে বিয়ের আগে আপনি আমাকে কি প্রমিস করেছিলেন? তখন রাজা বলে, হ্যাঁ আমার মনে আছে, আমি প্রত্যেকটা জন্মেই তোমাকে ভালোবাসবো। তখন সে বলে, এটা নয়, আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি আমার রাজ্যের সদস্যদের এবং মানুষদের উপরে দয়া করবেন, তাদেরকে কোনো ক্ষতি করবেন না। তখন সে বলে, হ্যাঁ আমি সেটাই করেছি। এই সভায় তোমার রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছে, আর একই সাথে আমি 3 বছরের জন্য তোমার রাজ্যের সমস্ত কর মওকুফ করে দিয়েছি। এটা শুনে চিংহুয়ান খুশি হয় আর বলে, আশা করছি আপনি অনেক ভালো একজন রাজা হবেন ভবিষ্যতে, আপনার অনেক নাম হবে এবং আপনি আপনার প্রমিস রক্ষা করবেন।
তখন সে বলে অবশ্যই আমি আমার কথা রক্ষা করব, আমি যা কথা দিয়েছি সেটা রাখবো। এটা বলে যখনই বাইজি সামনে তাকায় ঠিক তখনই চিং হুয়ান আত্মহত্যা করে। এটা দেখে সেখানে থাকা সবাই মর্মাহত হয়ে যায় আর একই সাথে বাইজিও কান্নায় ভেঙে পড়ে। সে তাকে বলতে থাকে তুমি এমনটা কেন করলে? চিং হুয়ান বলে আমাদের 13 প্রজন্ম আমাকে দেখে হয়তো লজ্জা পাবে, কারণ আমি ভালোবাসার জন্য আমাদের রাজ্য এবং রাজ্যের মানুষকে হারিয়েছি। এরপরে আর কখনো আমি আমার হৃদয় দেব না। এটা শুনে বাইজি প্রচন্ড কান্না করছিল আর ডাক্তারকে ডাকছিল। সে চিং হুয়ানকে বলছিল তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? চিং হুয়ান বলে আমি রাজকীয় পরিবারে জন্ম নিয়ে তাদেরকে লজ্জায় ফেলে দিয়েছি। বাইজি কান্না করতে করতে বলে তুমি ঠিক হয়ে যাও, তুমি বেঁচে যাও, আমি তোমাকে তোমার রাজ্য পুনরায় ফিরিয়ে দেব, তুমি যা চাও তাই হবে, আমি সবকিছু তোমাকে ফিরিয়ে দেব। এটা বলে সে প্রচন্ড কান্না করতে থাকে। তখন চিং হুয়ান তার দিকে তাকিয়ে হেসে বলে তুমি আবারও মিথ্যে বলছো। তখন বাইজি কান্না করতে করতে বলে আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে সত্যি বলছি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিং হুয়ান সেখানেই মারা যায়। বাইজি তাকে ধরে প্রচন্ড কান্না করতে শুরু করে। তার মৃত্যুতে সে এত বেশি কষ্ট পায় যে রাতারাতি তার চুলের রং সাদা হয়ে যায়। সে অজানা একটা রোগে আক্রান্ত হয়ে যায়। এরপরে সে মাত্র 1 বছর বেঁচে ছিল আর এই 1 বছর চিং হুয়ানকে সে প্রচন্ড মিস করেছে। তার জন্য সে প্রচন্ড পাগলামো করেছে আর 1 বছরের মধ্যেই সে মারা যায় এবং মারা যাওয়ার আগে সে থার্ড প্রিন্সের হাতে তার রাজ্যের দায়িত্ব দিয়ে যায়। এভাবেই তাদের এই জন্মের কাহিনীও শেষ হয়ে যায় আর ফুলপরির আরেকটা পাপড়ি খসে যায়। বাকি ছিল শুধুমাত্র একটা পাপড়ি। এটা দেখে মিং বলে ওঠে এখন সময় হয়ে গিয়েছে আমার বন্ধুর ফিরে আসার। কিছুক্ষণের মধ্যেই বাইজি সেখানে ফিরে আসে। ফিরে আসার পরে তার দুঃখে মনটা একদম ভারী হয়েছিল। সে বারবার শুধু চিং হুয়ানকে মিস করে যাচ্ছিল আর ভাবছিল কেন চিং হুয়ান তার সঙ্গে পৃথিবীতে গিয়ে এত কষ্ট করলো। সে মিংকে জিজ্ঞাসা করে চিং হুয়ান কোথায়? আর আমার তো পৃথিবীতে গিয়ে 3টা জন্ম পার করার কথা ছিল, তাহলে আমি মাত্র 2টা জন্ম নিয়েই ফিরে এলাম কেন? তখন তার বন্ধু তাকে বলে চলুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। সে চিং হুয়ানের ফুলের গাছ দেখিয়ে তাকে বলে এই হলো চিং হুয়ান। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তার 2টা পাপড়ি পড়ে গেছে কেন? তখন সে বলে তার 2টা পাপড়ি ঝরে গিয়েছে কারণ সে আপনার সঙ্গে 2টা লাইফ স্পেন্ড করেছে, আপনার সঙ্গে সেই কষ্টগুলো অনুভব করেছে। আপনার এখনো আরো একটা জীবনে কষ্ট অনুভব করা বাকি। এখন আপনি চাইলে নিজে হাতে তার সেই পাপড়ি ছিঁড়ে সেখানে না গিয়েই আপনার এক্সপিরিয়েন্স পূর্ণ করতে পারেন আর আপনি পুরো ব্রহ্মাণ্ডের রাজা হয়ে যেতে পারেন। তার মানে পুরো ব্রহ্মাণ্ডের রাজা হতে হলে এখন তার চিং হুয়ানকে মেরে ফেলতে হবে। এটা ভেবেই সে হেসে ফেলে আর বলে এটা কখনোই হবে না, তুমি আমাকে বলছো তাকে আমি নিজ হাতে মেরে ফেলবো? এখন সে তাকে বাঁচাতে শুরু করে। মিং তাকে বাধা দিতে এলে সে মিংকে স্টপ করে দেয় আর সে বলে আমি এই পুরো ব্রহ্মাণ্ডের রাজা হতে চাই না, আমি চাই তার সঙ্গে সারা জীবন থাকতে, আমার ভালোবাসার মানুষের সঙ্গে। এটা বলে সে তার সমস্ত পাপড়িগুলো একত্র করে তাকে আবারও আগের মতো করে দেয়। কিন্তু তবুও চিং হুয়ান জেগে ওঠে না। এটা দেখে সে মিংকে জিজ্ঞাসা করে সে জেগে উঠলো না কেন? তখন সে বলে কারণ সে এখনো অনেক দুর্বল আছে। এখন সে চিং হুয়ানের গাছ তুলে নিয়ে গিয়ে সেই জায়গায় রেখে দেয় যেখানে চিং হুয়ান প্রথম জন্ম নিয়েছিল। সেখানে রেখে সে তার উপরে মেঘের বৃষ্টি বর্ষণ শুরু করে আর কিছু শক্তি দিতে শুরু করে। এটা করে সে ওখানে থেকে চলে যায়। মিং দূর থেকে এসব কিছু দেখছিল আর বলছিল এটাই হয়তো তার ভাগ্যে আছে। এদিকে বাইজি যখন বসেছিল কিছুক্ষণের মধ্যেই সেখানে চিং হুয়ান চলে আসে, মানে সে আবারও তার আগের রূপে ফিরে এসেছে। চিং হুয়ানকে দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিন্তু চিং হুয়ান তাকে বলে আপনি কে আর এসব কিছু কেন করছেন, আমার ব্যথা লাগছে। বাইজি তখন তাকে ছেড়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে নেই আমি কে? আসলে চিং হুয়ানের কোনো কিছুই মনে ছিল না, এমনকি সে তো নিজের নামও জানে না। তখন বাইজি বলে তোমার নাম হলো চিং হুয়ান আর আমি বাইজি। চিং হুয়ানকে সে জিজ্ঞাসা করে তার কি তাকে মনে নেই? তখন সে বলে আমার কোনো কিছুই মনে নেই, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে আমি একটা ফুল পরি আর আমাকে কাল্টিভেট করতে হবে, শক্তিশালী হতে হবে আর একটা গডেস হতে হবে। এখন তুমি আমার পিছু করা বন্ধ করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। দূরে নদীর ধারে গিয়ে সে বসে বসে কাল্টিভেট করতে শুরু করে। এটা দেখে মিং ঠাট্টা করে বাইজিকে বলে সে তো দেখছি তোমার থেকেও বেশি অধ্যবসায়ী, সে দেখো কাল্টিভেট করছে কত মনোযোগ দিয়ে। বাইজি তখন বলে সে অবশ্যই আগে সবকিছু মনে করতে পারবে, সে একটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, এজন্য হয়তো তার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু অবশ্যই সে তার আগের স্মৃতি ফিরে পাবে, সেই সময় পর্যন্ত আমি অপেক্ষা করব। মিং বলে সেটা মনে করেই বা কি লাভ, আমার তো মনে হয় না পৃথিবীতে তোমাদের দুজনের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল, তোমরা তো ভালোবাসার জন্যই মারা গিয়েছিলে, সেই কষ্ট মনে করার থেকে ভালো সে এখানে হাসি খুশি আছে। এটা শুনে বাইজি সেখানে থেকে চলে যায়। এখন মিং গিয়ে তার সঙ্গে একা কথা বলতে শুরু করে আর তাকে বলে তুমি বাইজিকে পাত্তা কেন দিচ্ছ না, সে তো তোমার প্রতি অনেক বেশি দয়াশীল, তোমার কি মনে হয় না সে দেখতে অনেক হ্যান্ডসাম আর তার নামটাও অনেক সুন্দর? আসলে এই সব কিছু চিং হুয়ান প্রথম দেখাতে তাকে বলেছিল, কিন্তু চিং হুয়ান অনেকক্ষণ ভেবে বলে হ্যাঁ সে হ্যান্ডসাম তো বটে, তবে সে আমার থেকে 1000 বছর বয়সের বড় আর আমার বয়স মাত্র 300 বছর। আমি শুনেছি সে নাকি এই পুরো বিশ্বের রাজা হওয়া থেকে শুধুমাত্র এক স্টেপ দূরে আছে, সে তাহলে কেন প্র্যাকটিস করছে না?
কাল্টিভেট করছে না, আমার এরকম ধরনের ছেলে একদমই পছন্দ না। এটা শুনে মিং হেসে বলে, বাইজি তুমি আসলে এটাই ডিজার্ভ করো। চিংহুয়ান বলে, আসলে আমার এত বুড়ো ছেলে পছন্দ না, সে আমার থেকে অনেক বড়, আর সে শুধুমাত্র আমার পিছে পিছে ঘুরঘুর করে। আমার মধ্যে কি এমন আছে, আমি তো সামান্য একটা পরী, আর আমি দেখতেও অতটা সুন্দর না, তাই আমার সামনে বাইজির এত কথা বলবেন না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়, কিন্তু আবারও বাইজি তার সামনে চলে আসে। সে তার জন্য ফল নিয়ে এসেছিল আর তাকে বলছিল এটা খেলে তার একটু ভালো লাগবে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে বলে, আমি তোমার দেওয়া কিচ্ছু খাবো না, আর আমার পিছু করা বন্ধ করো। আমি এখন আকাশের উপরে যাব বজ্রপাতের সঙ্গে লড়াই করতে আর আমার শক্তি বৃদ্ধি করতে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। আর আকাশে প্রচুর বজ্রপাত দেখে সে ভাবছিল, এতক্ষণ আমি অনেক শক্তি অর্জন করেছি, এবার সময় এসেছে আকাশে গিয়ে পুনরায় কাল্টিভেটটা আরো বাড়ানোর। এটা ভেবে সে আবারও আকাশে চলে যায়, আর ঠিক আগের মতোই বজ্রপাতের মোকাবেলা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখনই একটা বজ্রপাত তার কপালে এসে লাগে, আর তার আগের জন্মের সবকিছু মনে পড়ে যায়। কিভাবে এর আগের দুই জীবনে তারা দুজন একে অন্যকে ভালোবেসেছিল, আর ভালোবাসার জন্যই তাদের দুজনকে মরতে হয়েছিল। এই সব কিছু মনে পড়ার পরে বাইজির নামটাও তার মনে পড়ে যায়, আর সে কান্না করতে শুরু করে। তখনই আরো বজ্রপাত তার দিকে ধেয়ে আসলে সে আর পারছিল না। তখনই ড্রামার ঠিক প্রথম দিকের মতো বাইজি আবারও এসে তাকে প্রোটেক্ট করে। বাইজিকে দেখে সে কান্না করে ফেলে, আর তখনই চিংহুয়ান তার জ্ঞান হারিয়ে ফেলে। যখনই তার জ্ঞান ফিরে আসে ততক্ষণে তার সবকিছু মনে পড়ে গিয়েছিল। তখন সে আশেপাশে সব জায়গায় বাইজিকে খুঁজে বেড়াচ্ছিল। যখন সে বাইজিকে খুঁজে পায় তখন সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই বাইজির চুলগুলো সাদা হয়ে গিয়েছে, আর তার কপালে একটা মার্ক এসেছে। এটার কারণ হলো সে এখন পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে গিয়েছে। সে হয়ে গিয়েছে স্কাই ইম্পেরিয়র। এটা দেখে তো চিংহুয়ান অনেক অবাক হয়ে যায়। সে বলে, তুমি তো এখন স্কাই ইম্পেরিয়র হয়ে গিয়েছো, তোমার কি আমাকে মনে আছে? তখন সে বলে, অবশ্যই আমার মনে আছে, এমনকি তুমি আমার ভালোবাসা এটাও আমার মনে আছে। তখন সে চিংহুয়ানকে জড়িয়ে ধরে বলে, আসলে আমাদের ভালোবাসাটা সেই সময়ে শুরু হয়েছিল যখন আমি আমার এক ফোঁটা রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম, আর আমাদের 3 জীবনের ভালোবাসার কাহিনী শুরু হয়ে গিয়েছিল। আর এই 3 জীবনের ভালোবাসার কারণেই তুমি হয়ে উঠেছো আমার সত্যিকারের ভালোবাসা। এটা বলেই তারা দুজনই একে অন্যকে কিস করে। এখানেই আজকের এই সুন্দর মুভির কাহিনীটি শেষ হয়ে যায়, আর হ্যাপি এন্ডিংও হয়। সো ভিউয়ার্স, আজকের এই সম্পূর্ণ ড্রামাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা উপহার পেতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রেখো।